সুজন আহমেদ। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। ঘটনাটা ঘটে আমার জেএসসি পরীক্ষার পর। পরীক্ষা শেষ করে একদিন রাতে আমার কিছু বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন রাত প্রায় 11:30। আমরা সবাই তাস খেলছিলাম। হঠাৎ করে রাত 1টার দিকে আমার বাড়ি থেকে ফোন আসে। আমার আম্মু ফোন দিয়েছিল। আমি আম্মুকে বললাম আমি আর আজকে বাসায় ফিরবো না, আমি এক ফ্রেন্ড শিহাবের সাথে তার বাড়িতে রাতটা কাটাবো। আম্মু তখন আমাকে রেগে গিয়ে বলল যে তাড়াতাড়ি বাসায় চলে যাই, একটা দরকারি কাজ আছে। আমার আর তখন কিছুই করার ছিল না, যেহেতু বাসা থেকে ডাকছে একটা জরুরি দরকারে। তাই আমি আর দেরি না করে সকল বন্ধুদেরকে বিদায় জানিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আগেই বলে রাখি, আমি যেখানে আড্ডা দিচ্ছিলাম সেখান থেকে আমার বাসায় যেতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে, এবং যাওয়ার পথে একটা অনেক বড় শ্মশান পার হয়ে যেতে হয়। আমার বন্ধুরা আমাকে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে মানা করেছি। শ্মশানের ওই জায়গাটা খুবই ভয়ানক। আমি খুব সাহসী ছিলাম, তাই বন্ধুদেরকে মানা করেছিলাম। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই শ্মশানের কাছে চলে আসলাম। আমার ভেতর তখনও কোনো ভয় কাজ করছিল না। আমি সেই শ্মশানের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলাম। শ্মশানের চারপাশে ছিল ঘন গাছপালা এবং খুবই থমথমে একটা পরিবেশ। হঠাৎ করে আমার কেন জানি মনে হলো যে চারপাশের পরিবেশে যেন একটা গরম আবহাওয়া বিরাজ করল। তখন খুব কড়া শীত ছিল, যেহেতু বলেছিলেন শুরুতেই যে ডিসেম্বর মাসের শেষের দিকের ঘটনা। আমি তখন খুব অবাক হলাম যে এত শীতের ভেতরে হঠাৎ গরম আবহাওয়া বিরাজ করছে কিভাবে। আমি তখন একটু ভয় পেয়ে যাই। আমি তখন আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম। ভাইয়া, কিছু দূরে গিয়ে আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি কোনো রকম প্রস্তুত ছিলাম না। আমি যা দেখলাম যে 10 থেকে 13টি সাদা কাপড় পরা অবয়ব আমার দিকে আসছে। তাদের চেহারা দেখা যাচ্ছিল না। আমি এই দৃশ্য দেখে এতটাই ভয় পেয়েছিলাম যে সেটা হয়তো বলে বোঝানো সম্ভব না। আমি তখন দোয়া কালাম পড়া শুরু করি। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে সেই অবয়বগুলো যখন আমার একদম সামনে চলে আসলো, তখন আমি যা দেখলাম সেটা দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা। দেখলাম প্রতিটা অবয়বের উচ্চতা 10 ফুটের মতো, এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমি দেখলাম অবয়বগুলোর বুকের ভেতর আগুন জ্বলছিল, এবং তাদের চোখ দিয়ে সেই আগুনের ফুলকি খুব রাগান্বিত ভাবে যেন ঝরে পড়ছিল। এই অবস্থা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি। তারা যখন আমার দিকে তাকালো, আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। সকালে আমি নিজেকে একটা বাড়িতে আবিষ্কার করলাম এবং দেখলাম আমার চারপাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তারা জিজ্ঞেস করলো যে আমার সাথে কি হয়েছিল। আমি তখন পুরো ঘটনা সবাইকে খুলে বলি। সবাই আমাকে বলল যে আমার ভাগ্য ভালো থাকায় আমি বেঁচে গেছি। ওই জায়গাটা নাকি খুবই ভয়ানক, এবং ওইখানে অনেক ভুতুড়ে ঘটনা আছে। অনেকেই নাকি ওখান থেকে যাওয়ার সময় অনেক কিছু দেখে থাকে। যেমন কেউ কেউ দেখে সেখানে নাকি অনেক সাদা রঙের ঘোড়া দৌড়াদৌড়ি করে বেড়ায়। অনেক সময় কান্নার আওয়াজ শোনা যায়। এমনকি রাতে সেখানে সাদা কাপড় পরা একটা মহিলাকেও নাকি দেখা যায়।
যাই হোক, এই ঘটনার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি ওই রাস্তা দিয়ে কোনোদিন যাওয়া আশা করিনি, কিন্তু সেই দিন আমি গিয়েছিলাম এবং যা হওয়ার সেটাই হয়েছিল। মাঝে মাঝে কিছু কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তেমনই একটি ঘটনা এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1983 সাল। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে রশিদ মিয়া। রশিদ মিয়া উনি একজন দরিদ্র কৃষক ছিলেন। নিজের কিছু জমি ছিল এবং অপরের জমিতেও উনি চাষাবাদ করতেন, যেটাকে আমরা বর্গা চাষি বলি। ওনার বাড়ি ছিল লাহোরিয়া ইউনিয়নেরই একটি গ্রামটির নাম হচ্ছে মঙ্গলগাতি। উনি নিজের জমিতে চাষাবাদ সহ যেহেতু অন্য জমিতে চাষাবাদ করতেন, তাই ওনাকে বেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হতো। ওনার একটি নিজের জমি ছিল এই পোড়াবাড়ি গ্রামে, সেই হন্টেড ভিটা থেকে সামান্য একটু দূরে। তিনি প্রতিদিনের মতো সেখানেও চাষাবাদ করার জন্য আসেন। ওই দিন ইচ্ছা ছিল যে আজকেই উনি ওনার জমির সকল চাষাবাদ শেষ করবেন, কারণ পরের দিন আরেকটি জমিতে তাকে চাষাবাদ করার জন্য যেতে হবে। ওই সময় চাষাবাদেরই যেহেতু সিজন ছিল, এই জন্য তার ব্যস্ততাটাও বেশি ছিল। ওনার নিজস্ব কোনো পাওয়ার টিলার বা কোনো যান্ত্রিক ফেসিলিটিস ছিল না, যার কারণে ওনার হালের দুটো বলদ দিয়েই এই চাষাবাদ কাজটা সারতে হতো। প্রতিদিনের মতো ওনার দুটি বলদ এবং লাঙল নিয়ে চলে আসেন পোড়াবাড়ির সেই ভিটার অনতি দূরে ওনার সেই জমিতে। সকাল থেকে উনি চাষাবাদ শুরু করেন এবং খুব দ্রুত চাষাবাদ শেষ করার চেষ্টা করছিলেন। কারণ হচ্ছে যে ওনার যে হিসাব, সেই হিসাব অনুযায়ী আজকে যতটুকু জমি ওনার চাষাবাদ করার কথা, ততটুকু করার পরেও কিছু জমি থেকে যাবে, যেটা পরের দিন চাষাবাদ করতে হবে, কিন্তু সেই পরিমাণটা খুব অল্প। যেহেতু পরের দিন অনেকটা দূর পথ পাড়ি দিয়ে আবার এখানে আসতে হবে, তাহলে সারাটা দিন কাজটা নষ্ট হয়ে যেতে পারে অল্প একটু জমি চাষাবাদের জন্য। এই জন্য ওনার ইচ্ছা ছিল যদি একটু রাতও হয়, আজকেই উনি কাজটি শেষ করে চলে যাবেন। কাজ শুরু করেন। সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়, কিন্তু ওনার কাজ তখনও শেষ হয়নি। সন্ধ্যার সময় মনে হলো যে ওনার কাজ আর একটু বাকি আছে, যেটা ওনার আগের থেকেই হিসাব করা ছিল। ওনার সাথে ওনার সন্তান ছিল। বিকালেই তার সন্তানকে বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন যে তিনি সন্ধ্যার পরে আসবেন এবং আসতে একটু দেরি হতে পারে। ওনার ছেলে বাড়িতে চলে যায়। সন্ধ্যার পর রশিদ মিয়া গরু নিয়ে চাষাবাদ করতে থাকেন। উনি একটি হারিকেনও নিয়ে এসেছিলেন, কারণ উনি জানতেন যে আজকে রাত হবে। তাছাড়া চাঁদের আলো তো ছিলই। সন্ধ্যার পরে চাঁদের আলোতে চারদিক উজ্জ্বল ছিল। ভালোই উনি কাজ করে যাচ্ছিলেন। যখন মোটামুটি একদম শেষ দিকে চলে আসেন কাজের দিকে, আর হয়তো বা 10-15 মিনিট মানে লাঙল দিয়ে চাষাবাদ করলেই জমি চাষ শেষ হয়ে যাবে, হঠাৎ ওনার গরু, যেটাকে আমরা বলদ বললাম আর কি, হালের যে বলদ, এই দুটি কেমন যেন একটু অস্বাভাবিক আচরণ করছিল। কারণ যখনই লাঙল নিয়ে একটা নির্দিষ্ট পথ উনি অতিক্রম করছিলেন, তখনই মনে হচ্ছিল ওই জায়গা দিয়ে যাওয়ার সময় তার বলদ দুটি অস্বাভাবিক রকমের আচরণ করছে, নড়াচড়া করছে, মনে হচ্ছে এই জায়গা দিয়ে যেতে চাচ্ছেন। তো উনি বুঝতে পারছিলেন না। কিছুক্ষণ পর হঠাৎ রশিদ মিয়ার মনে হয় ওনার পায়ের নিচে নরম নরম কিছু লাগছে। প্রথম দিকে উনি বুঝতে পারেন, আবার যখন ঘুরে আসছেন তখন উনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন। একটু আগে যে দিক দিয়ে উনি লাঙল নিয়ে গেছেন, স্বাভাবিকভাবে তার থেকে সামান্য একটু এক পাশে চলে আসবে তার লাঙলটা, কারণ এক পাশে তো চাষাবাদ হয়ে গেছে। কিন্তু উনি যেদিক দিয়ে যাচ্ছিলেন ওই অংশটার, বিশেষ করে শেষ যতটুকু জায়গা বাকি ছিল, সেখানে পায়ের নিচে অদ্ভুত নরম কিছু একটার অনুভূতি উনি টের পান। এবং প্রতিবারই ওনার বলদ দুটি অস্বাভাবিক আচরণ করছিল, মনে হচ্ছে তারা আজ চাষাবাদ করতে চাচ্ছে না। শুরুর দিকে রশিদ মিয়া মনে করেছিল সারাদিন যেহেতু বলদ দুটি হাড় ভাঙা পরিশ্রম করেছে, এই কারণে পশু হলেও তারা হয়তো বলতে পারছে না, কিন্তু কাজ না করার ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে যে তারা খুব ক্লান্ত। তখনও উনি অস্বাভাবিকতা তেমন কিছু লক্ষ্য করেননি এই চিন্তা করে। কিন্তু 3বারের বার যখন রশিদ মিয়া উনি ফিল করলেন যে 3বারের বারও বলদ
দুটি অস্বাভাবিক আচরণ করছে এবং তৃতীয়বারেও ওনার পায়ের নিচে অদ্ভুত কিছু অনুভূত হচ্ছে। চতুর্থবার যখন বলদ দুটি থেমে যায়, তারা আর এগোতে চাচ্ছে না, তারা আর চাষ করবে না, আর এমন জায়গা থেমে যায়, তখন রশিদ মিয়ার পায়ের নিচে সেই অদ্ভুত নরম অনুভূত হওয়া একটা জিনিস আবারও উনি ফিল করেন। উনি এবার চিন্তা করেন এই জিনিসটা কি, আমি দেখব। রশিদ মিয়া সাহসী ছিলেন। উনি তখন যেখানে দাঁড়িয়েছিলেন ওই জায়গাটাতেই দাঁড়িয়ে, যেহেতু প্রতিবারই মনে হচ্ছিল এই জিনিসটা মুভ করে একদিক থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, কারণ একটু আগে যেখানে লাঙ্গল ছিল সেখানে ওনার পায়ের নিচে অনুভূত হচ্ছিল, আবার ওখান থেকে সরে আসার পরও আরেক জায়গায় পায়ের নিচে অনুভূত হচ্ছে। এই জন্য উনি ওখান থেকে সরলেন না। তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে ওইখানে দাঁড়িয়ে চতুর্দিক থেকে পায়ের নিচ থেকে মাটি সরাতে থাকলেন। মাটি যত সরাচ্ছেন মনে হচ্ছে যে উনি কোনো গোলাকৃতির কোন একটা জিনিসের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন। মাটি সরাতে সরাতে যখন মাটি সরানো শেষ হলো, উনি পা সরিয়ে দেখে ওনার পায়ের নিচে একটি মানুষের মাথা। উনি সাহস করে দুই হাতে মাথাটি উঠান। উঠানোর পর উনি আরেকটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন, এই মাথাটি একটি মহিলার মাথা, বড় বড় চুল রয়েছে। উনি সাহস করে আরেকটি যে কাজটি করেন, এটা আসলে আপনি বা আমি থাকলে সেই কাজটি করতে পারতাম কিনা সন্দেহ, সেটি হচ্ছে ওই মাথার মুখের উপর থেকে মাটি সরাতে থাকে। যেহেতু মাটির নিচে সেটি ছিল, মুখের উপর মাটি পড়ে গেছে, উনি এক হাত দিয়ে মাথার মানে মুখের উপর থেকে মাটি সরান। মাটি সরানোর পর ওনার কাছে খুব পরিচিত মনে হয়, কোথায় যেন দেখেছি একে। তবে উনি মানে ফাইন্ড আউট করতে পারেননি যে আসলে ওনাকে চিনেন কি চিনেন না, কারণ স্বাভাবিকভাবে অন্ধকারে ওইভাবে তারপরে ধুলোবালি মাখানো চেনা সম্ভব নয়। হঠাৎ যেটি ঘটে, এই মাথাটির দুটি চোখ খুলে যায়। খুলে যাওয়ার সাথে সাথে রশিদ মিয়া প্রচন্ড ভয় পান। এবার আর ওনার কোনো সাহস আর ধরে রাখতে পারেননি। শুধু চোখ খুলেই ক্ষান্ত হয় না, তখন ওই মাথাটি রশিদ মিয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। রশিদ মিয়া প্রচন্ড শক্তি দিয়ে মাথাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেন, এবং ছুঁড়ে ফেলার সাথে সাথে উনি নিজেও আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করতে করতে ওনার বাড়ির দিকে ছুটতে থাকেন। ওনার বলদ দুটি ওই জমিতেই থেকে যায়। উনি ছুটতে ছুটতে নিজের বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার বাড়ির লোকজন যখন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং জ্ঞান ফেরে, তখন সব ঘটনা খুলে বলেন। প্রিয় লিসেনার্স, এরকম ছোট বড় বেশ কিছু ঘটনা এই পোড়াবাড়ির ওই ভিটার আশেপাশে এখনো হয়। কিন্তু আগে যেরকম ভয়ঙ্কর কিছু বিষয় হতো, যে মানুষকে হত্যা করার মতো অনেক ঘটনা ঘটতো, সেখানে ওই অশুভ শক্তি দ্বারা সেই ঘটনাটি রহিত হয়ে গেলেও ছোট ছোট কিছু কিছু বিষয় এখনো ঘটতে থাকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি আপনার কাছে শেয়ার করছি, এই ঘটনাটা একটা শ্মশান রিলেটেড ঘটনা। তো আমাদের গ্রামের একজন লেখক ছিলেন, যার নাম নীলমাধব বাবু। তিনি পেশায় লেখকই হিসেবে পরিচিতি পান। তো তিনি সবসময় ভৌতিক গল্প লেখার জন্য প্রায় নির্জন জায়গা খুঁজে বেড়াতেন, যেখানে মানুষ তাকে বিরক্ত করবে না, যেখানে তাকে বিরক্ত করার মতো কেউ থাকবে না, তার মনোযোগ নষ্ট হবে না, এমন একটা জায়গা এই নীলমাধব বাবু সবসময় খুঁজে বেড়াতেন। তো সেই উদ্দেশ্যই তিনি বীরভূমির অজয় নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন শ্মশানে গিয়েছিলেন তার মনোযোগ আকর্ষণ করার জন্য। স্থানীয়দের কাছে শোনা যায় এই শ্মশানে এমন কিছু জিনিস আছে যা মানুষের ধরাছোঁয়ার বাহিরে, কিন্তু নীলমাধব বাবুর মাথায় এই সমস্ত কিছু ঢুকতেছিল না, কারণ তার নেশা শুধুমাত্র একটাই, সে লিখবে কবিতা, নাটক, উপন্যাস, এবং তার কাছে সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে সেটা যেখানে মানুষ
কখনোই যায় না। তো এই যে বীরভূমির অজয় নদীর তীরে যে এই শ্মশানটা আছে, এই শ্মশানের মধ্যে মানুষ যায় না বলতেই চলে। সেখানে কোনোভাবেই মানুষ যায় না, কারণ অনেক রকমের ভয়ানক জিনিস সেখানে থাকে। তো নীলমাধব বাবু এই জায়গাটাকে পছন্দ করে এবং তিনি মানে কি করেন, দিনের বেলায় সেখানে চলে যান এবং সেখানে যখন তিনি তার মনোযোগ আকর্ষণ করতে পারেন তখন তার বিষয়টা খুবই ভালো লাগে। তো সেই দিন ছিল আমাবস্যার রাত। আকাশে একদমই চাঁদ নেই, ঘন কালো মেঘের আনাগোনায় আকাশটা কেমন যেন ভয়ানক একটা দৃশ্য তৈরি করেছে। নীলমাধব বাবু সেখানে ছিলেন সারাদিন। তিনি তার মনোযোগ সহকারে তার লেখাগুলো লিখছেন। লিখতে লিখতে কখন যে রাত হয়ে গেছে, রাতের পর মধ্যরাত হয়ে গেছে, সেটা তার ব্রেনেই নেই। কবিরা আসলে এমনই হয়। তো ভয়ানক গল্পটা আস্তে আস্তে যখন আপনাদের সামনে আসবে তখন আসলে বুঝতে পারবেন যে মানুষ কিভাবে এই কাজগুলো করতে পারে। যাই হোক, তখন রাত প্রায় 12টা বাজে। দূরে একটা চিতা দাউ দাউ করে জ্বলছে। কি অদ্ভুত একটা ব্যাপার হলো যে এই যে চিতাটা আছে, এই চিতাটার আশেপাশে কোনো মানুষ নেই। তো আমাদের নীলমাধব বাবু যেহেতু একজন লেখক, তিনি এই লেখাটাই লিখতে শুরু করলেন তার ডায়েরিতে। তারপর তিনি দেখলেন যে ওই যে যেখানে আর কি দাউ দাউ করে চিতা চলছে, তার আশেপাশে তো অত্যন্ত 2-1 মানুষ হলেও থাকা উচিত। যদি সেই লাশের কোনো ওয়ারিশও না থাকে, তারপরেও এই যে চিতাটা ধরার জন্য তো একজনকে লাগবে। কিন্তু নীলমাধব বাবু সেখানে কাউকেই দেখতে পারেন না, শুধু দেখেন সেখানে দাউ দাউ করে চিতা চলছে। তিনি ভাবলেন যে এখানে যাওয়া উচিত, দেখা উচিত সামনাসামনি কি হচ্ছে। তিনি চিতার দূরে একটা ভাঙ্গা শিবের মন্দিরের বারান্দায় বসলেন এবং পকেট থেকে সেই ডায়েরিটি বের করতেই তার কানের কাছে শব্দ এলো, খস খস খস। মনে হচ্ছিল যেন বালির উপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা নীলমাধব বাবুর কানে পৌঁছে গেল। তিনি তার হাতে থাকা টর্চটা জ্বালালেন যেদিক থেকে শব্দটা আসতেছে, কিন্তু তিনি দেখলেন যে টর্চ আলো ফেলতেই শব্দটা একদমই থেমে গেল। আর কোনো শব্দই আসতেছে না নীলমাধব বাবুর কাছে। তিনি ভাবলেন হয়তো কোনো শিয়াল বা বুনো জানোয়ার হয়তো কোনো কিছু শিকার করে শেষরে নিয়ে চলে গেছে। তিনি এসব কিছু বাদ দিয়ে আবারও তার মনোনিবেশ করলেন তার লেখার দিকে। কিন্তু গোটা কয়েক মিনিট যাওয়ার পর আবারও সেই শব্দ, একই শব্দ, একই লেভেলে, কিন্তু এবার একটু কাছে মনে হচ্ছে তার। হঠাৎ তার মনে হলো চিতার আগুনটা যেন অস্বাভাবিকভাবে নীল হয়ে যাচ্ছে। সাধারণত চিতার আগুন হয় লাল, কিন্তু আগুনের শিখার মধ্যে তিনি দেখলেন একটা মানুষের অবয়ব তৈরি হয়েছে। কিন্তু সেই অবয়বটা কোনোভাবেই আগুনের ভিতরে না, মনে হচ্ছে আগুন থেকে অনেকটা উপরে, এবং সেটা কোনোভাবেই এই আগুনের ভিতর দগ্ধ হচ্ছে না, বরং আগুনের শিখাগুলো তাকে ঘিরে নাচছে। মনে হচ্ছে এই অবয়বটা আগুনের শিখাগুলোকে হাতের উপর নাচাচ্ছে। তারপর নীলমাধব বাবুর চোখে রগড়ে গেল। তার চোখটা কুঁচকে তিনি চোখ একটু ভালো করে পরিষ্কার করে আবার তাকালেন। এবার দেখলেন চিতার পাশে একটা লোক বসে আছে, জীর্ণ শীর্ণ অবস্থায়, একদমই বৃদ্ধ লোক।
লোকটার গায়ের চামড়া ঝুলছে, আর সে এক দৃষ্টিতে সেই যে নীল মাধববাবু আছে তার দিকে তাকিয়ে আছে। তারপর লোকটা হঠাৎ করে কর্কশ গলায় বলে উঠল, বাবু, আগুনটা বড় ঠান্ডা, একটু কাঠ দিবেন। নীলমাধববাবু এটা শোনার পর তার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। যে চিতা দাউ দাউ করে আগুন জ্বলছে তার আগুন ঠান্ডা হয় কি করে? তিনি বুঝতে পারলেন এখানে কিছু একটা গড়বড় আছে, না হলে এই মানুষটা হঠাৎ করে কোথা থেকে আসলো? আর এত আগুন জ্বলার পরেও কিভাবে ঠান্ডা লাগে তার? নীলমাধব বাবু তার পিছন ফিরে পালাতে চাইলেন, কিন্তু দেখলেন তার পা দুটো যেন মাটির সাথে এমনভাবে আটকে গেছে যে সে চাইলেও সেখান থেকে কোনোভাবেই তার পাগুলো তুলতে পারবে না। তারপর তিনি দেখলেন শ্মশানের মাটি ফুঁড়ে একে একে অনেকগুলো ছায়া বেরিয়ে আসতে লাগছে, যেই ছায়াগুলো সরাসরি নীল মাধববাবুর কাছাকাছি চলে এসেছে। তাদের কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো যেন পুরো মুখটাই নেই। এমন সব ভয়ানক ভয়ানক দৃশ্য, যে দৃশ্যগুলো নীল মাধববাবু এর আগে কখনোই দেখেনি। এবং এই যে শ্মশানের মাটির ভেতর থেকে যে অবয়বগুলো আসতেছে, তারা সবাই মিলে ওই চিতাটাকে ঘিরে ফেলল, এবং ঘিরে ফেলার পর সেই চিতাটাকে প্রদক্ষিণ করে তারা নাচতে শুরু করলো। বাতাসে ভেসে আসতে লাগলো পচা মাংসের পোড়ার তীব্র গন্ধ, আর অনুভূবে অদ্ভুত রকমের একটা চাপা কান্নার আওয়াজ, যে আওয়াজটা যেন নীল মাধববাবুর একদম কলিজা ফুটা করে ফেলছে। তিনি ক্রমশই তার নিজের দুর্বলতার দিকে নজর দিচ্ছেন, এবং তিনি এতটুকু চেষ্টা করছেন তার সঙ্গে কি হচ্ছে, কেনই বা হচ্ছে, আসলে এর মূল কারণটা কি। সবচেয়ে ভয়ানক মুহূর্তটা এলো তখন, যখন ওই বসে থাকা লোকটি উঠে দাঁড়ালো। নীলমাধববাবু দেখলো লোকটার উচ্চতা বাড়তে 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 প্রায় 10 ফুট উঁচু হয়ে গেল। সে নীলমাধববাবুর দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো, এমন একটা ভাবে মনে হচ্ছে সেই এত লম্বা মানুষটা হাওয়ার মধ্যে তার দিকে ভেসে যাচ্ছে। তার হাতের নখগুলো তলোয়ারের মতো লাপ্পা। লোকটা অট্ট হাসি দিয়ে বলল, আজ নতুন কাঠ পাওয়া গেছে, এই নতুন কাঠ দিয়ে আমরা নতুন করে আগুন জ্বালানোর চেষ্টা করব। এরপর নীল মাধববাবু তার জীবনের যত শক্তি আছে সব শক্তি দিয়ে চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ঠিক সেই মুহূর্তে হঠাৎ মন্দিরের ভিতর থেকে শাঁখের আওয়াজ ভেসে এলো। সঙ্গে সঙ্গে চারপাশের সব দৃশ্য মিলিয়ে গেল। নীল মাধববাবু সেখানে দেখলেন তিনি শ্মশানের মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন, আর দেখছেন সূর্য উঠছে, পাখিরা গান গাইছে, চতুর্দিকের পরিবেশ ঠিক আগের মতোই আছে। কোনোভাবেই নীল মাধববাবু এটা বিশ্বাস করতে রাজি না যে গত রাতে তার সাথে যা হয়েছিল, কিন্তু তিনি সকালবেলা উঠে যেটা দেখেন সেটা তার কাছে সত্যি অকল্পনীয় ছিল। কারণ তিনি দেখেন তিনি যেই সাইকেল করে যাইতেন, ঠিক সেই সাইকেলটা ঠিক জায়গার মধ্যে রাখা আছে। নীলমাধববাবু যতদিন বেঁচে ছিলেন ততদিন আর কখনোই ওই রকম নির্জন জায়গা কখনোই তিনি খোঁজেননি,
কারণ নির্জন জায়গায় মানুষের আনাগোনা কম থাকে এবং সেখানেই দুর্ঘটনাটা বেশি ঘটার সুযোগ থাকে। তো নীলমাধববাবু আসলে এখনো জীবিত আছেন। যদি আপনাদেরকে মানে অ্যাড্রেস দেওয়া যায় তাহলে হয়তো আপনারা যেতে পারবেন। কিন্তু আসলে আমি যার কাছ থেকে শুনেছি সে তার আসল ঠিকানা দেওয়ার জন্য নিষেধ করেছেন। তাই বলতে পারছি না যে আসলে কোথাকার ঘটনা, কিন্তু এতটুকু বলতে পারি যে এটা আমাদের এলাকার পাশের এলাকার একটা ঘটনা। অনেকদিন হয়ে গেছে, কিন্তু তারপর মামলাটা এখনো আদালতের মধ্যে চলছে। তো রাসেল ভাই, আমার ঘটনাটা ছিল এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। সেদিন রিফায়েত ভাই হেঁটে যাচ্ছিল নন্দীপাড়ার আশেপাশের কোনো রাস্তা দিয়ে। যাবার পথে একদল মানুষ লাশ কাঁধে নিয়ে যাচ্ছে। সবসময় রেফাত ভাই লাশ দেখলে সেই লাশের পেছন পেছন যান এবং দাফন পর্যন্ত সাথে থাকেন, যদি সেটা তার ঢাকায় হয়। সে যাই হোক, তার পরিচিত হোক তার অপরিচিত হোক। এটা 2014 সালের ঘটনা। তো তিনি এরকম ফার্ম গেটে আসবেন, রওনা দিয়েছেন বাড়ি থেকে, কিন্তু হঠাৎ তাদের বাড়ির সামনে, তার বাসা থেকে বের হওয়ার পর কিছু দূর আগানোর পর নন্দীপাড়ার কোনো এক আশেপাশে মসজিদে একটি লাশ জানাজা হয় দুপুরে জোহরের নামাজের পর। তিনি জানাজা পরে সেখানে জানতে পারেন যে লাশ নিয়ে যাবে সীতাকুণ্ড। তো যেহেতু লাশটা ঢাকার বাইরে যাচ্ছে, তিনি আর দাফন কার্যে যেতে পারবেন না। তো ভিড়ের মধ্যে থেকে একজন লোক তাকে বলে ওঠে, হুজুর কেমন আছেন? তো উনি চিনতে পারলেন যে ওনাকে খুব ভালো করেই চিনতে পারলেন, উনি তার পরিচিত একজন লোক। তো বলে, হ্যাঁ ভালো আছে, কি অবস্থা, কে মারা গেছে? তো বললো যে আমার চাচা মারা গেছে, তো আপনি আমাদের সাথে চলেন না, সীতাকুণ্ড চলেন, 2টা গাড়ি নিয়ে যাচ্ছি, প্লাস আপনার লাশের জন্য আলাদা একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিন্তু ফ্রিজিং কার পাই নাই তারা। তো টেনশন করবেন না, আমি সবকিছু বহন করব। তিনি বললেন, তিনি অভয় দিলেন। তো প্রথমে একটু ইতস্তত বোধ করার পর তিনি বললেন, টেনশনের কিছু না, আসলে আমার একটা বিশেষ কাজ ছিল ফার্ম গেটে। তো উনি আর 7 চিন্তা না করে তার সাথে রওনা দিয়ে দেন এবং মোবাইলে জানিয়ে দিলেন যে তিনি ওই বাসায় যাচ্ছেন না, সীতাকুণ্ডে রওনা হয়ে যান। তিনি আমল করতে করতে যাচ্ছেন। রওনা হয়েছেন দুপুর 3টার দিকে। তো সীতাকুণ্ডে পৌঁছান তারা রাত 3টার দিকে, কারণ মেঘনা ব্রিজ এবং দাউদকান্দি ব্রিজের ঝামেলায় তাদের অনেক দেরি হয়ে গেছে। গরমকাল, একেবারে সবাই ঘেমে অস্থির। কিন্তু সেখানে পৌঁছাবার পর সিদ্ধান্ত হয় এত রাতে কবর দেওয়া হবে না, কবর দেওয়া হবে সকালবেলা। তো রিফায়েত ভাই হঠাৎ করে ইনভলভ হয়ে বলেন, দেখেন ফজরের নামাজের পর দাফন করা যায় কিনা, লাশের অবস্থা তেমন একটা ভালো না, অনেক গরমে প্রবলেম হয়ে গেছে। আপনারা সিম্পল অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে এসছেন এবং অ্যাম্বুলেন্সের এসিতে খুব একটা কাজ হয়েছে বলবো না আমি। তো গরমে আরো ঝামেলা হয়ে যেতে পারে, তাই আগে ভাগেই দাফন করা ভালো এবং মুসলিম মানুষের লাশ যত তাড়াতাড়ি দাফন করা যায় তো এটাতে ততই ভালো আর কি। আর তাছাড়া আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর কবর যদি দিয়ে ফেলেন এবং কবরে যদি বৃষ্টিতে ভরে যায়, তখন লাশ কিন্তু দাফনে আরো প্রবলেম হতে পারে। তো তার কথা শুনে 10 রকমের কথা আসলেও সবাই সিদ্ধান্ত নেয়, হ্যাঁ ঠিক আছে, ফজরের নামাজের পর দাফন হবে আর কি। তো তারা ফজরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষ করে লাশ দাফন করার জন্য আপনাদের ওনাদের পারিবারিক গোরস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়। তো অ্যাম্বুলেন্সের লাশের পাশেই কিন্তু ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে আর কি, আসলে সীতাকুণ্ডের আশপাশের কোনো এলাকা, পাশের রেফাত ভাই গাড়ির ভেতরে ছিল, যেহেতু গাড়িতে জায়গা ছিল না তাই লাশের পাশেই তিনি বসে গেছেন। আর সেই সিটের মধ্যে বসে যাওয়াটা দূর জার্নি করা খুব কষ্টের। তো তিনি লাশের পাশে বসেই দোয়া দুরুদ পড়ছিলেন এবং এক সময় তন্দ্রাতে চলে যান। তন্দ্রাতে গেলে প্রায় সময় তিনি খুব সামনের খারাপের কিছু একটা টের পেতে থাকেন, যেমন সামনের খারাপ কিছু ঘটতে চাইলে তিনি একটু আঁচ পেয়ে যান। ওই তন্দ্রার মধ্যে তিনি দেখেন একটা গরু একটা কবরস্থানে বাঁধা। তন্দ্রার মধ্যেই তিনি দেখছেন গরুটার মাথা নাই, কিন্তু গরুটা খুব ছটফট করছে, গরুটা কথা বলছে এবং বলছে বিশাল ক্ষতি হয়ে গেছে। তিনি এই জিনিসটা বারবার দেখছিলেন যখন তিনি গাড়িতে তন্দ্রার ভেতরে ছিলেন এবং লাশের খাটিয়ার ভেতর থেকে পেরেক মারার শব্দ তিনি পাচ্ছিলেন। মনে হতে লাগলো লাশের কোনো প্রবলেম আছে কিনা, কিন্তু উনি ভালো করে দোয়া করে লাশের খাটিয়া থেকে উপরের ঢাকনাটা দেখি উনি ইজি সরাতে পারছেন। তিনি সরালেন এবং চেক করলেন। চেক করতে যাবেন এমন সময় সামনে যিনি বসেছিলেন তিনি বললেন, হুজুর কি করতেছেন আপনি? তো রেফায়েত ভাই
আর কিছু বললেন না, বললেন না কিছু হয় নাই। তিনি ঢাকনাটা লাগিয়ে দেন এবং বুঝলেন লাশ হতে কোনো প্রবলেম আছে কিনা। আসলে কিছুই নেই, সব তন্দ্রার খেলা। যাই হোক, মসজিদ থেকে সবাই জোরে জোরে কালিমা শাহাদাত পড়তে পড়তে কবরস্থানে ঢোকে। তো এই কবরস্থানটা খুব বেশি বড় না, পারিবারিক কবরস্থান। বড় জোর হলে প্রথম কাতারে 50টা কবর, এরকম 10টা কাতার। ওই এলাকা ভিত্তিক কয়েকজন জায়গা দিয়ে কবরস্থান করেছে আর কি। তো রেফাত ভাই কবরস্থানে ঢুকতেই দেখলেন কবরস্থানের দুই দেয়ালের দুই কর্নারে দুইজন মানুষ বসে আছে। তারা ঢুকছে না ভেতরে, তারা দেয়ালের উপরে দাঁড়িয়ে হাঁটছে কিছুক্ষণ পর পর, কিন্তু কারো দিকে কোনো দৃষ্টি দিচ্ছে না। তারা হুবহু মানুষের মতো হাঁটছে, খুব দূরে না, লোকদের চোখে, মানে এটা খুব দূরে ছিল না, লোকদের চোখে পড়ার কথা ছিল, কিন্তু যেহেতু কেউ দেখছে না, তাটা মোটামুটি পরিষ্কার, শুধুমাত্র রেফাত ভাই দেখছে। কবরস্থানে লাশ দাফনের সময় পাশের বাসা থেকে মহিলাদের কান্নাকাটি আসছে এবং রাস্তায় দাঁড়ানো কুকুরগুলো কান্নাকাটি করছে। লাশ দাফনের ঠিক 15 মিনিট পর দুয়া শেষ হতেই তুমুল বৃষ্টি নামে, একাকার অবস্থা, ভিজে চুপচুপ অবস্থা। তো যেই লোক তাকে সীতাকুণ্ডে নিয়ে আসে তার নাম হচ্ছে ফারুক। তিনি বললেন, হুজুর চলেন আমার বাসায়, একদম সাথেই কয়েকটি বাসা দেখা যায়, তো আপনি আমার বাসায় বিশ্রাম নেবেন, খাওয়া দাওয়া করবেন, বৃষ্টি যেহেতু নেমে গেছেন চলেন, আর সারা রাত তো অনেক কষ্ট হয়েছে। তো রেফাত ভাই দেখলেন তখনও সেখান থেকে দুইজন লোক সেই দেয়ালে হাঁটছে। তো তিনি তার বাসায় ঢুকে ফ্রেশ হন এবং সাথে সাথেই তাকে একটা রুম দেওয়া হয়, বলা হয় আপনি এখানে বিশ্রাম নেন, আমি একটু পরে আসব। আর তখন সকাল 6টা বাজে, আর অনেক কষ্ট হয়েছে জ্যামের ভিতরে, আর যেভাবে আসছেন অনেক কষ্ট হওয়ার কথা। তো লোকটা তাকে তার বাসায় নিল। এই কবরস্থানে যে দুইজন লোক দেয়ালে হাঁটছিল তারা 2টা বাড়ি পরেই কবরস্থানের উত্তর দিকের দেয়ালে তারা হাঁটছিল। রেফাত ভাইটা ক্লিয়ার করে বললেন যে কবরস্থানের উত্তর দিকে তারা হাঁটছিল। তিনি বিছানায় শুয়ে একটু শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি একটা বাচ্চার চিৎকারে ঘুম ভাঙেন। তো বাচ্চাটা কান্না করছে। তো ফারুক, মানে যে লোক ফারুক ভাই তাকে নিয়ে আসছে, সে জিজ্ঞেস করছে বাচ্চাটাকে কি হয়েছে। তো রেফাত ভাই দাঁড়িয়েছিল দূরে। তো বাচ্চাটা বলে যে ভূতের বাসা থেকে ওই ভূতটা ইট ছুঁড়ে মেরেছে, তার কপাল ফুলে গেছে। তো রেফাত ভাই সকালের নাস্তা খেয়ে জিজ্ঞেস করেন, আপনারা ঢাকা রওনা হবেন কখন? তো ওই ফারুক ভাই বলে, আমরা আসলে মিলাদ না পড়ে যাচ্ছি না, 3 দিন থাকতেছি, আপনি দয়া করে আমাদের সাথে থাকেন, কষ্ট করে আবার সেই জ্যাম পার হয়ে যাবেন, আমাদের বাসায় গেস্ট তো থাকেন এখানে, একসাথে যাবো না, যেহেতু আসছি একসাথে, আমরা একসাথেই যাবো না, এই 3 দিন একটু ম্যানেজ করেন। রেফাত ভাই বলেন আসলে তিনি আসলে সব জিনিস তিনি অ্যাটেন্ড করেন না, তিনি দোয়া করবেন, 3 দিন থাকবেন, কিন্তু কিছু জিনিসের ব্যাপারে তার একটু ঝামেলা আছে, বিধায় তিনি অনেক কিছু অ্যাটেন্ড করতে পারবেন না। তো এটা রেফাত ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার, যাকে তিনি এক ফাঁকে জিজ্ঞেস করেন আসলে ভূতের বাড়ি কোনটা, কাহিনী কি? তখন সেই ফারুক ভাই বলেন, আসলে যে হুজুর আমার ফুফাতো ভাই, আমার আপন ফুফাতো ভাই, কবরস্থানের দিয়ে যে বাড়িটা দেখেছিলেন উত্তর দিকে দেয়ালের সাথে বাড়িটা ওদের, সেখানে থাকে। আর আমার ফুফাতো ভাইয়ের কিছু প্রবলেম আছে, ও যেখানেই যায় তাকে মানে ওখানে যেখানেই যে ওই বাসাটার নিচে যেই যাক না কেন তাকে কিছু না কিছু আঘাত করে, আর ওর বউ সন্তান সম্ভবা এখানে থাকে না। তো বলেন কাহিনী কি? তো বলে একটু বলেন তো শুনি। তো বলে যে ফারুক ভাই বলে যে দেখেন আমি বেশি কিছু জানি না, তো যতটুকু জানি যে ও কুফরি টুফরি করতো, তো কুফরি তাকেও হয়তো কেউ করছে, যার কারণে এই অবস্থা, পাগল হয়ে গেছে এখন। তো পাগল হবে না তো কি, এরকম করে তো যে কেউ পাগল হয়ে যাবে, মানুষের ক্ষতি করে কে ভালো আছে? তো রিফাত ভাই এসব কথার মনোযোগ দেন না, তিনি বলেন আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারি, সম্ভব? ফারুক ভাই বলেন দেখেন না যদি কিছু করতে পারেন হুজুর। তো ফারুক ভাই খুবই আগ্রহ দেখায় যে তার ভাইকে যদি কিছু করা যায়। তো রিফাত ভাই বলল আসলে ঘটনা তো অন্যরকম মনে হচ্ছে, আমার একটু দেখা করতে হবে তার সাথে, বাদ আসর যাই আমরা বাসায়। তো তাকে বাদ আসর নিয়ে যাওয়া হয়। তো আসরের নামাজের পর রিফাত ভাই সেই বাসায় ঢোকে। তো বাসাটা পুরোটাই খালি, শুধু 2 তলায় মানুষ আছে বোঝা যাচ্ছে। তো নিচতলায় ঘের 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 শব্দ আসতেছে খালি ফ্ল্যাট থেকে। সিঁড়ির প্রথম স্টেপ দেওয়ার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন দেয়ালের এই পাশ ওপাশ থেকে শব্দ আসছে, দূর হ, দূরে চলে যা। তো রেফাত ভাই উপরে উঠেই তিনি দেখতে পান ছাদে যাওয়ার সিঁড়িতে ওঠার সেই সিঁড়িটা আছে, সেখানে 2জন লোক বসে আছে। রেফাত ভাইয়ের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছে। রেফাত ভাই নর্মালি ভয় পান না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভয় পান, কিন্তু এবার তিনি ভয়ও পান না। এবার তিনি বুকের ভেতরটা তার ধুকধুক করছে, কেন জানি তার মায়া হচ্ছে ওই 2জনকে দেখে। এমন না তাকে কোনো ক্ষতি করছে বা কোনো মানুষ তাকে ডিস্টার্ব করছে, এরকম এইসব কেসগুলোতে যারা ডিস্টার্ব করে তাদের প্রতি তার কখনো মায়া হয় না। তো তিনি কিছু না মনে করে দোয়া পরে একটা ফু দিয়ে তার
ভেতরে একটা ফু দিয়ে তিনি তাড়াহুড়ো করে ছাদ মানে বাসায় ঢুকবে, এমন সময় দেখে যে তিনি যখনই দুয়াটা পড়লেন তখনই ওই দুইজন তাড়াহুড়া করে ছাদের উপর উঠে যায়। তো তিনি ঘরে প্রবেশ করলেন বিসমিল্লাহ বলে, পড়ার সময় একটা সূরা পরে হাত তালি দিয়ে তিনি ঘরে প্রবেশ করেন। তো প্রবেশ করার সময় ঘরের ভেতর থেকে মনে হচ্ছে দেয়ালের ভেতরে চাপা আছে হাজার হাজার লাশ। লাশগুলা কান্না করছে, বলছে আমার ক্ষতি করিস না। তিনি তন্দ্রার সময় যা চিন্তা করছিলেন ঠিক এরকমই। তো ঘরে প্রবেশ করে তিনি দেখলেন ঘরের বড় রুমে দুজন মুরব্বী, তাদের তিনি সালাম দেন এবং তিনি তাদের পাশে একটা চেয়ার তাকে এনে দেওয়া হয়, তিনি বসেন। তো ফারুক ভাইয়ের পরিচয় করে দেন, এটা আমার ফুপ্পি, এটা আমার ফুপা। তো ফুপি জিজ্ঞেস করেন তোরা কেমন আছিস। তো এই ফুপিরই কিন্তু ভাই মারা গেছেন, যার কারণে রেফাত ভাইয়ের সেখানে যাওয়া। তো তারও মন খারাপ দেখা যাচ্ছে। তো ফারুক ভাই বলছে ফুফু ওনাকে নিয়ে আসলাম আপনার সাথে দেখা করার জন্য, উনি আমার পরিচিত। তো কাকার লাশ দাফন করার সময় তিনি ঢাকা থেকে আসছে আমার সাথে। তো এর মধ্যে রেফাত ভাই দেখেন ফারুক ভাইয়ের ফুপুর পাশে একজন লোক দাঁড়ানো, সে বারবার রেফাত ভাইকে ইশারা করছে চলে যাবার জন্য। আর যেহেতু রেফাত ভাই বসেছিল, সে উঠছিল না, সে এটা দেখে মাইট দিবে এরকম একটা ইশারা করছিল। রেফাত ভাই দেখলেন তার মা একজনকে ডাক বললো যে সেলিমের রুমের কাছে যে দাঁড়াতো, সেই ছেলেটা সেখানে চলে গেল। তো সেই ছেলেটা হচ্ছে ওই যে ভুক্তভোগী সেলিম ভাই, তার ছোট ভাই। তো ফুফু বলল আগে আমার ছেলের অবস্থা দেখেন, ও এরকম ছিল না, 4 মাস যাবত অবস্থা। ওর বউয়ের বাচ্চা হবে, আমরা পাঠাই দিছি ওই বউয়ের বাপের বাড়িতে। ঘরে তুল কালাম করে একাকার অবস্থা, পাগল হয়ে যাচ্ছে আমার ছেলে। বলতে বলতে রুমের দিকে এগুচ্ছে, বলে যে বহু কবিরাজ দেখিয়েছি, কিছুই হয়নি। কবিরাজরাও মুখ ফিরাই নিয়েছে। কত টাকা খরচ করেছে ওর পেছনে এই 4 মাসে 5 মাসে। তো তিনি রুমে ঢুকতেই দেখে যে রুমের ভেতরটা পটকা গন্ধ, পায়খানা প্রস্রাব করে সব জায়গায় মানে একাকার অবস্থা, খুব বাজে অবস্থা এবং বমি করার মতো অবস্থা, রুমে ঢোকা যাচ্ছে না। আর মাঝে মধ্যে এই পায়খানা করে তিনি মানুষের মধ্যে বারান্দা দিয়ে ছিটায় দেয় আর কি, এরকম অবস্থা আর কি। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, তাকে বেঁধে রাখা হয়েছে একটা শেকল দিয়ে, যাতে একটা সার্টেন মুভমেন্টই তিনি করতে পারেন। রাত হলে তিনি গান গায়, আবার কখনো কখনো জোরে জোরে চিৎকার করেন। তো আসলে ফুফুর পাশে একজনকে তিনি ওই সময় বসে দেখেছিলেন দাঁড়িয়ে আছে। তো ওইখানে ওই মুরব্বী মানে ফুপার সাথে দেখা করবার সময় তো সেলিম ভাই রুমে ঢোকার পরে যখন সেলিম ভাইকে দেখে, তখন সেলিম ভাইকে দেখছিল আরে রেফাত ভাই বলল থাক আমি এখন দেখবো না, আমাকে বলেন ঘটনা কি। তো তাকে আবারও সেই ফুপার রুমে নেওয়া হলো। এই বয়স্ক লোকটাও এই টেনশনে একবার হার্ট অ্যাটাক করেছে। তো রেফাত ভাইকে বলা হয়, তিনি ওই রুমে আবার যেয়ে বসায়। তার ছেলে তাকে তার পাগল হওয়ার আগে যা বলেছে যে সে মানুষের কাজ করে দিত, তার সাথে দুইটা জিন ছোটবেলায় তার সাথে আসে। এই দুইজন জিন তাকে বিভিন্ন সময় কাজ করিয়ে দিত, কাজ করিয়ে নিত এবং টাকার বিনিময়ে। তো তিনিও টাকা পাচ্ছিলেন এবং চলছিল তাদের সংসার। তার দুইজন জিন আছে, তারা তার সাথে সবসময় থাকে। ছোটবেলা থেকে তিনি সবসময় কারো না কারোর সাথে কথা বলতো এবং এটা শুরুতে সবাই ভয় পেল, পরবর্তী সময় আর কেউ ভয় পেত না। পরে জানা গেছে তার সাথে 2জন জিন সঙ্গী আছে, তারা তার সাথেই থাকে, তারা কোথাও তাকে ছেড়ে যায় না। তো রেফাত ভাই মিলাচ্ছে 2জনকে তিনি দেখেছিলেন, তার সাথে থাকা সেই জিন দ্বারা তিনি মানুষের অনেক কাজ করে দিতেন, জাদু করা, বান করা ইত্যাদি, খারাপ কাজ ভালো কাজ সবকিছুই। অনেকের উপকার হতো, আবার অনেকের হতো না। তার কিছু কিছু কাজে তিনি এই পুকুরের পানি, ওই কবরে তাবিজ গোড়া গেড়ে ফেলা, শ্মশান থেকে হাড় সংগ্রহ করা, এসব উপকরণ তিনি জোগাড় করতো এবং তা দিয়ে কুফরি করে যাকে ইচ্ছা তিনি ক্ষতি করতে পারতো। আবার জাদু আবার আরেকজনের জন্য তিনি বানও মেরে দিত, কেউ বান মেরেছে সেটা ছুটিয়ে দিত। কিন্তু 2012 সাল থেকে তিনি এসব যাই করতেন, বাসায় অসুস্থ থাকতেন এবং টাকা পয়সা অনেক খরচ করেন, কিন্তু কোনো লাভ হয় না। 2012 সালের শেষের দিকে রাতের বেলা হঠাৎ একদিন চিৎকার, পুরা বাসা একাকার অবস্থা। এক করেছে তিনি সবাইকে, চিৎকার চেঁচামেচি করে তার সারা শরীরে হাত দিতে বলতে লাগলেন আমাকে বাঁচাও আম্মা, ওরা আমারে মাইরা ফেলবে। তো জিজ্ঞেস করা হলে বলে যে তিনি একটা স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নে 3জন লোক তার সামনে আসে, তারা তার মাথাটাকে একটা কাঠের গুঁড়ির উপর রেখে শরীর থেকে জবাই করে আলাদা করে দেয়। তিনি চিৎকার করতে থাকেন তার শরীর থেকে এবং ফিল করতে থাকেন গরম রক্ত তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি ঘুমের মধ্যে থেকে সেটা টের পান। সেই রক্তগুলো ওই জন্তুগুলো হাত দিয়ে তুলে আবার তার শরীরে মেখে দিচ্ছে। তিনি ভয়ে ঘুম থেকে উঠে যান। সেই সময়ে রাতের বেলা পুরো বাসা কেঁপে ওঠে, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। এরকম কম্পন আগে কখনো হয় নাই। তারা লক্ষ্য করলেন যে রুমে সেলিম ঘুমায় তার স্ত্রী সেই রুমে বারান্দায় ভর্তি লাল রক্ত।
তারা অনেক ভয় পেয়ে যান এবং আল্লাহকে ডাকতে ডাকতে তারা এক রুমে জড়ো হয়ে যান সবাই। পরের দিন একজন কবিরাজকে নিয়ে আসা হয়। সেই কবিরাজ তার ব্যাপারে যেটা বলে, যেহেতু তিনি খারাপ কাজ করেছেন, হয়তো কোনো ক্ষতি করেছে কাউকে, এখন বিষয় যে যাকেই সে ক্ষতি করেছে সে শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে, নতুন শক্তি নিয়ে যাকে ক্ষতি করেছে। এর মোকাবেলা করা সম্ভব বড় কোনো আলেম দ্বারাই, আমল দ্বারা, আলেম দ্বারা। সেলিম সাহেব অনেক নামাজ পড়তেন, সেদিন থেকে তার নামাজও বন্ধ, গালাগালি গান গাইতো মাঝে মধ্যে একা একা, কিন্তু তখনও এতটাই এক্সট্রিম হয় নাই। তারা একজন বিজ্ঞ আলেমকে দেখাতে যাবেন, কিন্তু সে আলেম তাদেরকে আগেই মানা করে দেয়। তাদের এই অবস্থা হয় আরো ভয়ঙ্কর ভাবে 2013 সালের শেষের দিকে, যখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। তার স্ত্রীকে প্রায় সময় ছাদে পাওয়া যেত, এবং যখনই ছাদে পাওয়া যেত সে শুধু একটা কথাই বলতো, তাকে মুক্তি দিতে। কেন এসব কথা বলতো তারা কেউ কখনো বোঝেনি। তার স্ত্রী কিছু খেত না, আর স্বপ্নে নাকি প্রায় সময় দেখতো তার বাচ্চাকে কে যেন তার পেট থেকে বের করে কেটে নিয়ে যাচ্ছে এবং বলছে, আজকে তোর বাচ্চা দিয়ে আমি আমার ক্ষুধা মেটাবো। পরে তার বাবা মা তাকে বাসায় নিয়ে যায়, সেখানেও এসব দেখা কমলেও কিন্তু সেখানেও তিনি কয়েকবার তার বাচ্চাকে মেরে ফেলতে চেষ্টা করেছিল। কিন্তু এত কিছু তো মানুষ দেখে না, মানুষ সবকিছু বুঝতে চায় না। হঠাৎ একদিন নাকি সেই আলেম তাদেরকে তিনি যে আলেম তাদেরকে দেখতে মানা করে দিয়েছিল, সেই আলেম তাদেরকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, দেখেন আমি খবর নিয়েছিলাম, আমি বলতে চাচ্ছিলাম না, আপনার ছেলে কুফরি করা ছেলে, সে কি করেছে খবর নেন তার কাছ থেকে। সে এমন এক অকাজ করেছে যার মাসুল আপনাদের পরিবার দিয়ে যাবে। সাবধান থাকেন, ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আপনার ছেলের বউ এবং এই ছেলের বউয়ের সাথে সর্বদা একজন লোক রাখবেন। আপনার ছেলের আশেপাশে যেন কোনো ধারালো বস্তু না থাকে সেই ব্যবস্থা করবেন, এবং বাসায় যদি ভাড়াটিয়া থাকে তাহলে তাদের বিদায় করে দিতে পারেন, কারণ বলা যায় না কার কি ক্ষতি করে ফেলেন আর আপনারা বিপদে পড়ে যান। এরপর থেকে সেই যে ফোন আসলের পর থেকে ধীরে ধীরে তার এই দশা, তাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। কন্ট্রোল করতে গেলে তিনি ঝামেলা করে বসেন। বাসার মধ্যে সারাক্ষণ কে যেন চিৎকার করত, এবং বাড়ির চারিপাশে তখনও কুকুর কেঁদে যাচ্ছিল। প্রায় 2 ঘন্টা সেই বাসায় থাকার পর রেফাত ভাই এই ফারুক ভাইয়ের সাথে তাদের বাসায় ব্যাক করে। তো ফারুক ভাইদের বাসা থেকে ওই বাসায় দূরত্ব খুব বেশি হলে 50 ফিট, সবকিছুই দেখা যায়, পাশাপাশি বাসা। তো রেফাত ভাই মাগরিবের সময় হয়ে যাওয়াতে বা মসজিদে যে নামাজ আদায় করেন, এবং নামাজ শেষে কবরস্থানের পাশ দিয়ে আসবার সময় তিনি সেই বাসার ছাদের উপর লক্ষ্য করেন 2 জন দাঁড়িয়ে আছে, আর সেই আর কে যেন তাদেরকে চাবুক দিয়ে মারছে। সেই চাবুকের শব্দ রেফাত ভাই স্পষ্ট শুনতে পাচ্ছে। তিনি ঘরে যান এবং দুয়া আমল করতে করতে তার ওস্তাদদেরকে ডাকেন। তিনি দেখতে পান আমলের সাহায্যে তার একজন ওস্তাদ তার সামনে আর একজন ওস্তাদ তার পেছনে দাঁড়িয়ে আছে। কথা বলেন একজন আর চুপ করে রইলেন একজন। বলছেন, তুমি ওই বাসায় কেন গিয়েছিলে? তুমি জানো না তুমি বিপথে চলে যেতে পারতে? সেই বাড়িতে একজন ছিল আমাদের থেকে, তার বিধায় তোমার কিছু হয় নাই। এরপর থেকে আমাদেরকে আগে জানিয়ে যাবে। বলো কি জিজ্ঞেস করবে? তখন রেফাত ভাই বলল, আমি এই ঘটনা শুনলাম, এই অবস্থা। তখন ঘটনা হচ্ছে, তারা বলে যে আমাদের বের করতে হবে, তবে যা ঘটছে আর যাই ঘটেছে সাধারণভাবে ঘটছে না, লোকজন কিছুই বুঝতে পারছে না কি ঘটছে বাইরে থেকে তাদের সাথে। তো আমরা দেখি ওখানে কেউ আছে কিনা, আর তাদের সাথে যোগাযোগ করা যায় কিনা। তো ফজরের নামাজ শেষ করে ঘরে আসতে রেফাত ভাই দেখেন একজন লোক, একজন তাদের থেকে একজন ওস্তাদ তার রুমে থাকছিল, যে রুমে তিনি থাকছিল সেই রুমে বসে আছে। বলে, দেখো এই সেলিম লোকটা খুব বাজে কাজের সাহায্যে একটা বিশাল ক্ষতি করে ফেলেছে। সে এক প্রাক্তন প্রেমিকা বিবাহ করার পর, অন্য জায়গায় বিবাহ করার পর সেই প্রেমিকার পেটের সন্তানকে মেরে ফেলেছে। কোন এক শ্মশানের ছাই মিলিয়ে পুতুলের ছবি এঁকে সেই কাজটি করেছে। অনেক অর্থের বিনিময় করেছে তিনি, এবং তিনি আরেকজন জিনের সাহায্য শ্মশান থেকে নিয়ে এই হত্যাযজ্ঞ চালায়। সেই বাচ্চাটার জন্মের আগেই পেটের মধ্যে মারা যায়। সেই মেয়েটার স্বামী আরেকজনের সাহায্য নিয়ে তার এই ক্ষতি করে যাচ্ছে, তার সন্তানও যেন পৃথিবীতে ভূমিষ্ঠ না হয়। এই এক প্রকার প্রতিশোধ। এই প্রতিশোধের ক্ষতি যার করছে নিজেরাই করছে। সেলিম একজনের করছে, এখন সেলিমের পেছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া হচ্ছে। বলা যায় না সেলিমের সন্তানের সাথে সেলিমের স্ত্রীকেও মেরে ফেলতে পারে তারা। তুমি এসবের মধ্যে পড়ো না, সবসময় সবকিছু ডিল করা যায় না। রেফাত বললেন, সব মানলাম, কিছুই করলাম না, কিন্তু 2 পক্ষের প্রতিশোধের কারণে নিষ্পাপ শিশুটার কিছু হোক তা তো কাম্য না। শিশুটার কি দোষ? চাইলে শিশুটাকে কি বাঁচানো সম্ভব না? ওস্তাদ সর্দার বলে, জানি না, কিছুই বলা যাচ্ছে না। ওদের মধ্যে থেকে যে আসছে সে আমাদের সাথে কথাই বলতে চায় না।
অনেক কষ্টে কিছু ইনফরমেশন জোগাড় করেছি। এছাড়া সেলিমের সাথে যে জিন আছে ওরাও কিছু করতে পারবে না, ওরা এমনকি সেলিমের কাছেও তারা আসতে পারবে না, ভিড়তে পারবে না। তুমি এখন তুমি দেখো তুমি কি করবে, চেষ্টা করো এসব থেকে নিজেকে দূরে রাখতে। আর যদি একদমই না পারো, তুমি কথা বলে দেখতে পারো, আমরা থাকবো। তবে এই আমলের মাধ্যমে পাশ থেকে আমরা থেকে তোমাকে সাহায্য করবো, দেখো কিছু বের করা যায় কিনা। তো রেফাত ভাই সেদিন মিলাদের আগের দিন সেই বাসায় যায় এবং তার রুম থেকে সেলিম ভাইকে বের করা হয়। তিনি আগের থেকে বলে রেখেছিলেন তার 6-7 জন লোক লাগবে সেখান থেকে সেলিম সাহেবকে বের করার জন্য। তো সবাই তাকে ধরে গোসল করিয়ে পাক পবিত্র করা হয় এবং যা খুব কষ্টদায়ক ছিল। 6-7 জন মিলে তার এই কাজগুলো করে। গ্লাভস পরে গোসল করানোর সময় সারা শরীরে ক্ষত বিক্ষত দাগ দেখা যায়। গোসল করানোর পর তাকে নিচ তলার একটা রুমে নেওয়া হয় এবং পরিষ্কার করা হয় সেই রুমটা। রাত 10টার দিকে তাকে একটা গোল দাগ কেটে বসানো হয়। প্রায় 1 ঘন্টার আমল শেষে সেলিম সাহেব নর্মাল হয়। এই প্রথম তাকে নর্মাল দেখলো তার ভাই। সেখানে সেলিম সাহেবের ভাই উপস্থিত ছিল। তো সেলিম সাহেবের ভেতরে আসে সেই জিন যে তাকে শেষ করবার জন্য এখানে এসেছে। তিনি বলেন, তুমি ডেকেছো ভালো কথা, এখানে আমার আসার উদ্দেশ্য সফল হয়েছে। তার স্ত্রীর বাচ্চা নষ্ট করেছি, এখন কিছুই করতে পারবে না। রেফাত ভাইয়ের ওস্তাদ বলে, ওর কথা বিশ্বাস করো না, দেখো আরো কিছু বের করা যায় কিনা। তখনই সেলিম সাহেব মৃগী রোগীর মতো তরপাতে থাকে, এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে আবারও নর্মাল করা হয় ঘন্টাখানেক চেষ্টা করার পর, এবং আরো কিছু রিচুয়াল পালন করার পর সেই জিন বলে, যা হবার তা হয়ে গেছে, এখন যদি তাদের বাঁচাতে চাও তাহলে ইনসান দ্বারাই সম্ভব। এই কবরস্থানের 4 কোণারে 4টা কাগজের মাধ্যমে তাবিজের মাধ্যমে 4টা কাগজ তাবিজের মাধ্যমে গাঁথা আছে, তা উদ্ধার করে হয়তো তাদের জান বাঁচাতে পারো। তিনি সেদিন রাতে সেই 4 কন্যা থেকে 11টা করে মোট 44টা তাবিজ উদ্ধার করে। এরপর উদ্ধারের পর রেফাত ভাই সেই বাসায় যায় এবং দেখে সেলিম সাহেব যেই রুমে ছিলেন, এর মাঝখানে কিন্তু অনেক রিচুয়াল তিনি পালন করেছেন যা আমি বলছি না। সেলিম সাহেব থাকতো সেই রুমে তিনি পড়ে আছেন, বারান্দায় দাঁড়িয়ে আছে সেই জিন, যেই দুটা জিন আর কি। রেফাত ভাই বুঝলেন সব ঘটনা। পরদিন সকালে ফারুক ভাই আসলেন এবং বললেন, আসেন তো ভাই সেই বাসায় যাই। সেই বাসায় যাওয়ার পরে সে রেফাত ভাইকে জানানো হয়, কি কাজ করলেন আমি বুঝলাম না, আজ সকালে প্রচন্ড ব্যথা ওঠে সেলিম সাহেবের স্ত্রীর। সকাল 9টার দিকে বাচ্চাটা অবস্থা খুব খারাপ হয় ব্যথার চোটে, পরে ডাক্তাররা পেট কেটে বাচ্চাটাকে মরা অবস্থায় বের করে। কেউ কি বুঝবে আসলে কিসের ভেতর দিয়ে গিয়েছে গত রাতে। সেলিম সাহেবের রুমের মধ্যে কান্না করছে, তিনি হাত পা নাড়াতে পারছেন না ব্যথায়, কিন্তু তার আচরণ স্বাভাবিক। কিন্তু এই কথাটাও তিনি রেফাত ভাই সেলিম সাহেবের মাকে বললেন না, দেখেন আপনার ছেলে তো নর্মাল অবস্থায় আছে। তারা জাস্ট একটা কথাই বলেছে যে আসল যা হওয়ার তা তো হয়ে গেছে। তো সব সময় সবকিছু সলিউশন দেওয়া সম্ভব না। রেফাত ভাই সেখানে পারিবারিক কোনো সলিউশন দিতে পারেন নাই। সেদিন এদিক সেদিক ঘুরে সন্ধ্যাবেলা ফারুক সাহেবের গাড়ি যোগে তিনি ঢাকা রওনা হয়ে যান। অনেক সময় অনেক ধরনের সমাধান করা যায় না, হয়তো সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু এরকম নিষ্পাপ শিশু যে এরকম পারিবারিক ধুলোর মাঝখানে পড়ে যাবে, পারিবারিক চাপার মাঝখানে পড়ে যাবে, সেটা খুবই খারাপ গুনাহ। এই গুনাহ থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধু আমল এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের মাধ্যমে। প্রতিহিংসা একে অপরকে ধ্বংস করে দেয়। যেই ছেলে সেলিম সাহেবকে দিয়ে করিয়েছিল সে তখনই পঙ্গু হয়ে গেছিল। সেলিম সাহেবও সেই পথে এগুচ্ছিল এবং তার শিশু দিয়ে তিনি পার পেয়ে যান কিছুতেই। যা শুনতে খারাপ লাগলেও ব্যাপারটা তাই। পরে সেলিম সাহেবের সাথে তার স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যায়। সমাজ অনেক কিছু মেনে নিলেও নিয়তি অনেক কিছু মেনে নিতে চায় না। আমি তানিশা ইসলাম, লিখছি বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে। আমি বরগুনা সরকারি কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্রী। আমি আপনার এবং ভূত নাইটের একজন খুব বড় ভক্ত। ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। আমার আব্বুর মুখে অনেক আগে একটা ঘটনা শুনেছিলাম। ঘটনাটি তার নিজের সাথেই ঘটেছিল। আব্বু আমাকে যেভাবে ঘটনাটা বলেছিলেন আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ঘটনাটা ঘটেছিল আমার বয়স 17-18 বছরের মতো। আমার গ্রামে তখনও অবধি বিদ্যুতের আলো জ্বলেনি। সন্ধ্যার পরপরই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। আর তাছাড়া এখনকার মতো এমন ঘন বর্ষিতও তখন ছিল না। যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমি গিয়েছিলাম অনেক দূরে এক গ্রামে বায়োস্কোপ দেখতে।
প্রাইমারি স্কুলের মাঠে বড় পর্দায় সিনেমা চলছিল। সময়টা গরমকাল। সেদিন বিকেল থেকে জোরে বাতাস হচ্ছিল, আর আকাশ পুরোটাই মেঘে ঢাকা ছিল। তবু সেখানেই রয়ে গেলাম, কারণ তখনকার সময়ে কেউ চাইলেই যখন তখন বায়োস্কোপ বা সিনেমা দেখতে পারত না। রাত 8টার পর সিনেমা যখন শেষের দিকে, তখন হঠাৎ বাতাস থেমে গিয়ে চারপাশটা একদম থমথমে পরিবেশের সৃষ্টি করল, আর সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তে শুরু করলো। আমি বুঝতে পারলাম যে আর কিছুক্ষণের মধ্যেই জোরে ঝড় শুরু হবে। এদিকটাতে আমার তেমন পরিচিত কেউ নেই যে তাদের বাড়িতে আমি রাতে আশ্রয় নেব। ওদিকে বাড়িতে আবার চিন্তা করবে, এসব ভেবে আমি দ্রুত সেখান থেকে বাড়িতে যাওয়ার জন্য এগোতে থাকলাম। কিন্তু শেষ রক্ষা হলো না। আমার সন্দেহকে সত্যি করে মিনিট দুয়েকের মধ্যেই শো শো করে ঝড়ো বাতাস শুরু হলো, আর সেই সাথে খুব জোরে বৃষ্টি। আমার বাড়ি তখনও অনেক দূর, আশপাশে কোথাও কোনো বাড়িঘরও দেখতে পেলাম না। সব আশা ছেড়ে দিয়ে জোরে দৌড়তে শুরু করলাম। চারিদিকে নিকষ কালো অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকের আলোতে কিছুক্ষণের জন্য চারপাশ আলোকিত হয়ে উঠছে, আর সে সামান্য আলোয় ধাঁধায় পড়ে ভিজতে ভিজতে চলেছি আমি। রাস্তায় কাদা হওয়ার দরুন বেশ কয়েকবার পা পিছলে পড়েও গেলাম। মাটির সরু রাস্তা, আর দুধারে ঘন বাগান, মাঝে মাঝে বাঁশঝাড়। এভাবে কতক্ষণ দৌড়েছি তার কোনো হিসাব নেই। পাগলের মতো দৌড়তে দৌড়তে একটা সময় আমার মনে হলো আমার পুরো শরীর কাঁপছে। এর মধ্যে কোথাও একটা বাড়িও দেখা পাইনি। একে জোর বৃষ্টি, তার উপর গাছপালা ভেঙে পড়ার মতো ঝোড়ো বাতাস। আমার মনে হলো আর অল্পক্ষণ এভাবে থাকলে আমি হয়তো মরেই যাব। ঠিক এমন সময়ে বেশ কিছুটা সামনে থেকে একটা জোরালো দমদম আওয়াজ কানে এলো। শব্দটা শুনে বুঝলাম যে এটা ঢেকির আওয়াজ। কেউ হয়তো চাল কুটছে, কিন্তু এই ঝড় তুফানের মধ্যে ঢেকিতে কে কাজ করছে? তবু এটা ভেবে ভালো লাগলো যে অন্তত একটা ছাউনির তলায় আশ্রয় নিতে পারবো। কিছু দূর সামনে এগিয়ে দেখি রাস্তার পাশে শুকনো সুপারি পাতা দিয়ে ঘেরা একটা ছোট বাড়ি, আর সেই বাড়ির এক কোণায় ঢেকি ঘরে শাড়ি পরিহিত কোনো এক মহিলা ঢেকিতে পার দিচ্ছে। ঝোড়ো বাতাসে তার শাড়ির পার শূন্যে ঘুড়ির মতো উঠছে। আমি উঠোনে দাঁড়িয়ে কাকি শুনছেন এই বলে একটা ডাক দিলাম। উনি মনে হয় আমার ডাক শুনতে পেলেন না। এবার ঢেকি ঘরের খুব কাছে গিয়ে জোরে ডাক দিলাম। মহিলাটি আমার দিকে ঘুরে তাকালেন। অন্ধকারে ভালোভাবে দেখতে পেলাম না তাকে। মহিলা বললেন, কে তুমি? এত রাতে এখানে কি চাও? মহিলার কণ্ঠে বেশ বিরক্তি অনুভব করলাম। আমি অনুনয়ের স্বরে তাকে বললাম, আমাকে ঝড় না থামা অবধি ঢেকি ঘরের ছাউনির নিচে থাকতে দেওয়ার জন্য। মহিলা বেশ বিরক্ত হয়েই বললেন যে সময় আর পাও না, একটু ঝড় বাদলার দিনেও শান্তি দিলে না, মরণ। এই বলে মহিলা বৃষ্টির মধ্যেই ঢেকি ঘর থেকে বেরিয়ে ঘর পানে চলে গেল। আমি তাড়াতাড়ি ছাউনির তলায় এসে দাঁড়ালাম। তারপর মাথা ঝেড়ে গায়ের জামাটা খুলে নিংড়ে আবারও গায়ে দিলাম। আমার পুরো গা ভেজে থরথর করে কাঁপছে। একটা গামছা পেলে ভালো হতো, ভালো করে মুছে নিতে পারতাম। মহিলাকে ডাকতে গিয়েও থেমে গেলাম। এমনিতেই উনি অনেক বিরক্ত হয়ে আছেন আমার উপরে,
বাধ্য হয়ে পরনের লুঙ্গিটাও খুলে ভালোভাবে নিংড়ে গা হাত পা ভালোভাবে মুছে নিয়ে সেটা আবার পরে নিলাম। অনেকক্ষণ যাবার পরেও ঝড় বা বৃষ্টি কোনোটাই থামার তেমন কোনো লক্ষণ দেখতে পেলাম না। বৃষ্টির ঝাপসা এসে ভিজিয়ে দিচ্ছিল আমাকে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল। মহিলাটি যে কাঠের গোল চাকতির আমাকে উপর দাঁড়িয়ে ঢেকিতে পাড় দিচ্ছিলেন, আমি এতক্ষণ সেই কাঠের উপরটাতেই বসেছিলাম। ঢেকি ঘরটা চারদিক থেকে একদমই খোলামেলা, শুধু চার কোনায় বাঁশ পুঁতে টালির চাল বানানো। হঠাৎ আমার মনে হলো চালের উপর থেকে পানি গড়িয়ে পড়ছে আমার পিঠে। আমি পিঠটা একবার হাত দিয়ে মুছে ওভাবেই বসে রইলাম। একটু পরেই 2-3 ফোঁটা করে দ্রুত পানি পড়ছে দেখে আমি ঘাটটা ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই উপরের দিকে তাকালাম। সেখানে তাকাতেই একটা প্রকাণ্ড বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের ঝলকে সেই আলোতে আমি দেখলাম একজন মহিলার 2 পা দড়ি দিয়ে চালের সাথে উল্টো করে বাঁধা। মহিলাটির মাথাটি কাটা, মাথাহীন সেই দেহের কাটা জায়গা থেকে গড়িয়ে পড়ছে রক্ত। আমি চোখের পলকে এক লাফে কয়েক পা পেছনে সরে আসলাম। তখন আমার একটা পা ঢেকির যেই গর্তে ধান বা চাল রাখে সেই গর্তে চলে গেল। পায়ের শক্ত কিছু ঠেকলো মনে হতেই সেখানে হাত দিলাম। অন্ধকারে দেখতে না পেলেও হাতের স্পর্শে স্পষ্ট বুঝলাম সেটা কোনো একজন মানুষের থেতলে যাওয়া মাথা। নিজেকে আর কিছুতেই ধরে রাখতে পারলাম না। এদিক ওদিক না দেখি অন্ধকারে একটা চিৎকার দিয়ে দৌড় দিলাম। কোন দিকে যাচ্ছিলাম তা নিজেও জানিলাম। একটু পরেই একটা গাছের সাথে ধাক্কা খেলাম। মাথাটা চিনচিন করে ব্যথা করতে শুরু করলো, আর তারপরেই মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফেরার পরে প্রথমে আমার মায়ের মুখটা দেখতে পেলাম। মায়ের কাছে জানতে পারলাম আমি নাকি জমিদারদের বাগানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। জমিদার বাড়ির বাগানের কথা শুনে আমি বুঝলাম গতকাল রাতে আমি খারাপ কিছুর কবলে পড়েছিলাম। ওই বাগানটার সম্পর্কে আমি অনেক ছোটবেলা থেকেই খারাপ আর বেশ ভয়ানক সব গল্প শুনেছি। তারপর বেশ অনেকদিন আমার জ্বর ছিল। জ্বর সেরে ওঠার পর ওই বাগানের দিকে আর কখনো যাইনি আমি। বেশ কয়েক বছর আগে আনিস ভাইয়ের ফ্যামিলিতে একটা পারিবারিক সমস্যা হয়। তো উনি সলিউশন পাচ্ছিল না দেখে একটা হুজুরের কাছে যান। সেই হুজুরের নাম হচ্ছে হাকিম। তো হাকিম সাহেবকে নিয়ে আজকে এই সম্পূর্ণ ঘটনাটা। আনিস ভাই দেখছিল যে ওনার ফ্যামিলির কাছে সমস্যাটা যখন সমাধান হচ্ছে না, তখন উনি কোনো একটা মাধ্যমে সেই হাকিম নামে যেই হুজুর ছিলেন ওনার কাছে যান এবং কাকতালীয়ভাবে হোক বা যেভাবেই হোক এটা মাসখানেকের মধ্যে ওনার পারিবারিক সমস্যার সমাধান হয়ে যায়। তো ওনার মধ্যে আনিস ভাইয়ের মধ্যে একটা খুব ইচ্ছা ছিল যে হাকিম যিনি যে হুজুরের কাছে গিয়েছিলেন আসলে ওনার মধ্যে কি আছে বা কি কারণে এই কাজগুলো মানে তাড়াতাড়ি এই সমস্যাগুলো সমাধান হলো, মানে একটু আগ্রহ ছিল। উনি যার মাধ্যমে যায় সেই হুজুরের কাছে, তো তিনি সম্পূর্ণ হাকিম সাহেবের সেই ঘটনাটা বলে। তো হাকিম সাহেব ওনার জন্ম হয় 1975 সালে। তো ওনার আব্বা আম্মার বিয়ের পর টানা 7 বছর কোনো বাচ্চা হয় নাই। তো তারপর ওনারা বিভিন্ন রকম ডাক্তার, মানে অনেক সেই সময় যে ডাক্তার ছিল দেখায়, কিন্তু কোনো সমাধান না হওয়ার পর ওনারা একটা হুজুর বা কবিরাজ এরকম কারো কাছে যায়। তো তখন সেই হুজুর বা কবিরাজ যিনি দেখেছিল তারা বলে দিয়েছিল হাকিম সাহেবের আব্বা আম্মাকে যে দেখেন, আগামী 1 বছরের মধ্যে আপনাদের একটা ছেলে সন্তান হবে এবং আপনাদের আর কোনো সন্তান হবে না, এবং এই ছেলেটা খুবই সুন্দর হবে এবং যখন সে বড় হবে খুব পরেজগার একজন বান্দা হবে এবং দেখবেন নামাজ কালাম সে সবসময় পড়বে। তো বলতেছে ওই ছেলেটাকে একটু সাবধানে রাখবেন, জন্ম হলে সেটাকে সবসময় সাবধানে রাখবেন এবং দেখবেন যে বাসার থেকে যেন খুব একটা ও বাহির না হয়, এগুলো বলে দেয় আর কি। তো ঠিক তার 1 বছরের মধ্যেই হাকিম সাহেবের জন্ম হয়। তো তখন প্রথম হাকিম সাহেব ঠিকই দেখছে ওর আব্বা আমাদের খুবই সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চা, এবং হাকিম সাহেবের দাদা নানা ওরা বলে দিয়েছিল যে সবসময় বাচ্চাটাকে সাবধানে রাখার জন্য, যাতে বাসার থেকে কোনো বের না হয় বা কারো সাথে নজরে না পড়ে। যাও কিরকম তো চলছিল। হাকিম সাহেবের যখন
5 কি 6 বছর বয়স। তখন উনি একটু দুষ্ট টাইপের ছিল, বাসা থেকে বের হয়ে যেত প্রায় সময়। বাসা থেকে বের হলে মানে কি, ওনার বাসার পাশে ওনাদের একটা পারিবারিক কবরস্থান ছিল, তার পাশে ছোট একটা খেলার মাঠের মতো ছিল, তার পাশে ছিল মসজিদ। তো হাকিম সাহেব খেলাধুলা করলে বিকেল সময় ওই মাঠটার মধ্যে, ছোট মাঠটা খেলাধুলা করতে, এবং সবসময় ওনার দাদা মাগরিব নামাজ শেষ করে ওনাকে ওই মাঠ থেকে সবসময় খেলা শেষ হলে নিয়ে আসতো বাসায়। এরকম সেই 5-6 বছর বয়সে একদিন হাকিম সাহেব, উনি তখন তো বাচ্চা, উনি তখন ওই মাঠে খেলছিলেন, এই আসরের পরপর খেলতে যায়, বাচ্চাদের এলাকার বাচ্চাদের সাথে খেলতেছে। তো ওনার দাদা মাগরিব নামাজ শেষ করে যখন ওনাকে আনতে যাবে, দেখতেছে হাকিম সাহেব নাই, এখানে নাই, এবং নাই উনি ভাবছে হয়তো বাসায় চলে গেছে। বাসায় আসে, বাসায় আসার পর ঘন্টাখানিক পর বাসার সবাই খোঁজ নিয়ে দেখছে যে হাকিম সাহেব উনি নাই, কোথাও নাই। দিকে বাসায় খুব কান্নাকাটি করে যায়, এবং ওনারা অনেক জায়গায় খুঁজে, সেই মাঠের আশেপাশে সব জায়গায় খুঁজে, আশেপাশে বাড়িতে খুঁজে, কোথাও পায় না। এরকম যখন পাচ্ছিল না, তো ওনারা তখন রাত হয়ে গিয়েছে প্রায় 10টা-11টা, গ্রামের রাত, সেই 80-81 সালের দিকে তখন গ্রামের রাত তখন। তো যাই হোক, হাকিম সাহেবকে মানে ফজরের সময় পাওয়া যায়, মানে ওনার দাদা নাকি মসজিদে যখন নামাজ পড়বে ফজরের সময় যখন আসবে, দেখতেছে ঠিক আগের দিন আসরের সময় যেখানে খেলতেছিল সেখানে হাকিম সাহেব উনি খেলা অবস্থায় আছে, মানে আবছা আলো, তখন ফজর থেকে একটু ফজর নামাজ শেষ, যেটা আলো আছে আবছা আলো, তো দেখতেছে এই অবস্থা। ওনাকে দেখার সঙ্গে সঙ্গে নাকি দাদা জড়ায় ধরছে, এবং হাকিম সাহেব বলছে তুই তাড়াতাড়ি বাসায়, নাতি তাড়াতাড়ি তুই বাসায়, তুই কই ছিলি, খুব কান্নাকাটি করতেছে। এরকম বাসায় নিয়ে আসার পর ওকে অনেক জিজ্ঞাসা করা হয়। তো উনি যখন বাচ্চা ছিল, হাকিম সাহেব তুমি তখন বলতেছিল শুধু যে আমি আমার বন্ধুর বাসায় গেছিলাম, আমাকে অনেক মজার খাওয়াইছে। তো এরকম যখন বলতেছে যে তোমার বন্ধুর বাসায় কে কে ছিল, বলতেছে ওর আব্বা আম্মু সবাই ছিল, খুব মজার খাওয়াইছে। ওনারা ফ্যামিলি কথা ভাবতেছিল যে হয়তো বা কেউ ওকে কিডন্যাপ করছে নাকি। যাই হোক, তারপর তো ওই হাকিমের দাদা, ওনার দাদা এবং আব্বা, ওনার যারা ছিল ওরা বলতেছে, মানে হাকিমের আম্মাকে যে তুমি সাবধানে রাখো, তোমার সাথে যাতে ঘুম পাড়া রাখো, কখন আর দেখো যে বের যাতে না আর কোনো খেলাধুলা করা লাগবে না। তো সপ্তাহখানিক পরে একদিন রাত্রেবেলা হাকিম ভাইয়ের আম্মা স্বপ্ন দেখতেছে যে ওনার ছেলে এরকম কোনো এক রাতে সেই মাঠের ওইখানে চলে গেছে, ওই যে কবরস্থানের পিছিয়ে মাঠে, ওখানে চলে গেছে, একাই খেলাধুলা করতেছে। এটা উনি স্বপ্ন দেখছে। দেখার পর ফজরে যখন আজান দিয়ে উনি চোখ খুলতে দেখতেছে ওনার পাশে ওনার ছেলে নাই, এবং আবার উনি সে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, এবং ওনার চিল্লাচিল্লিতে ওই হাকিম ভাইয়ের আব্বা দাদা ওনারা সব এসে পড়ে। উনি বলে স্বপ্নে আমি এরকম দেখছি, ঠিকই গিয়ে দেখতেছে ওই মাঠটার মধ্যে হাকিম সাহেব তখন বসে আছে এবং একাই খেলতেছিল। এবার ওনাদের মধ্যে একটু সন্দেহ হয় যে নিশ্চয়ই ওকে কোনো খারাপ কিছু আসর করছে, এবং যেহেতু সে রাতে চলে গেছে ওনাকে বাসায় আনা হয়। পরের দিন ওই যেই হুজুর বা কবিরাজটাকে ওনার আব্বা আম্মা ওনার জন্মের আগে, হাকিম সাহেবের জন্মের আগে মানে ট্রিটমেন্টের জন্য গেছিল, সেই হুজুরকে আবার নিয়ে আসে। তো সেই হুজুর হাকিম সাহেবকে আনার পর বলতেছে যে বাবা তুমি কোথায় গেছিলা বলো তো। অনেক বলার পর সেই ছেলে বলতেছে যে আমি এরকম ওইখানে যে মাঠ আছে, এখানে একটা ভাই আছে, আমাকে আমার বন্ধু হয়, আমাকে নিয়ে গেছিল, আমরা এরকম খেলাধুলা করছি, খেলাধুলা করে আমাকে ওর বাসায় নিয়ে গেছিল। বলছে ওর বাসায় কে কে আছে, ওর বাসা কোথায়, বলে ওর বাসা আমি চিনি না, ওর বাসা অনেক অন্ধকার, আমাকে অনেক খাওয়া দিছে। বলছে কি খাওয়া দিছে, কি খাওয়া দিছে বলতে ওরা খুব মজার খাওয়া দিছে। আর বলতেছে যে তুমি ওরা আমাকে দেখছো, বলছে আমি দেখছি 2-3টা হুজুরের মতো সাদা লম্বা লম্বা লোক। তখন তো ওনারা বুঝে যায় যে খারাপ কিছু একটা হয়তো বা বদনজরে পড়ছে। তখন হাকিম সাহেবকে ওই মানে মাদ্রাসায় ভর্তি করার জন্য বলে দেয় সেই হুজুর, এবং সে দাদাকে বলে যে দেখেন এই এলাকাকে রাখেন না, আর আপনার এখানে স্থানে এক কাজ করেন, পাশের গ্রামে যে বড় মাদ্রাসাটা আছে এটাতে ভর্তি করায় দেন, ওই মাদ্রাসা খুবই ভালো, এবং দেখবেন যে ওকে এরকম মাদ্রাসা থেকে বের হতে দিবে না, হুজুরকে এরকম ভাবে বলে রাখবেন। আর যে হুজুর আছে পারো হুজুর নাম বলে দেয় যে ওনাকে সম্পূর্ণ ঘটনা বলে রাখবেন, যে ওর উপরে একটু বদনজর আছে, ওকে সাবধানে রাখে। যাক এরকম মাদ্রাসাতে ভর্তি করা হয়। তো হাকিম সাহেব মাদ্রাসায় ভর্তি হওয়ার পর তো তখন নাকি উনি যে রুমে ছিল সেই রুম মেম্বার ছিল সর্বোচ্চ 7 কি 8 জন। তো উনি ওখানে থাকা শুরু করলেন। উনি নাকি পড়ালেখা খুব একটা মনোযোগী ছিল না, দেখা যাচ্ছে যে ওনার কায়দা পারা এটা শেষ করতে প্রায় 2 মাস লেগে যাচ্ছে, এরকম মানে মুখস্থই হয় না ওনার। এবং যে হুজুরের কাছে উনি পড়তো এখানে, সেটাকে প্রায় সময়কে মারধর করতো এই কারণে যে পড়ে না কেন। তো সেই হুজুর একদিন রাত্রেবেলা উনি এসার পর মানে সব স্টুডেন্টরা ওনার রুমে চলে গেছে, তখন 9:30 কি 10টা বাজবে, ওরা সবাই মানে লাইট বন্ধ করে যার যার রুমে শুয়ে পড়ছে। তো ওই হুজুর নাকি রুমের আশেপাশে হাঁটতেছিল আর কি, হঠাৎ করে একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছে হাকিম সাহেব যে রুমে থাকতো সেই রুমে।
হুজুর বাইরে থেকে কান পেতে শুনতেছে যে আসলে কে কোরআন পড়ে। উনি ভাবছে কোনো ছাত্র হয়তো পড়তেছে, কিন্তু আবার দেখতেছে অন্ধকার। তা উনি মনে করছে যে হ্যাঁ, কোনো স্টুডেন্ট হয়তো এরকম মুখস্থ করতেছে কিছু কোরআনের আয়াত। তো উনি প্রথম ততটা এরকম গুরুত্ব দেয় না। টানা 2-1 দিন দেখতেছে সেই হুজুর যে হাকিম যে রুমে থাকে, রুম থেকে কোরআনের আওয়াজ আসতেছে, চিকন ভয়েসে আসতেছে। উনি একদিন নক করছে, বলতে চাই কে কে কোরআন পড়সটা তোরা এত রাতে কি পড়স? তো উনি দিতে কোনো রেসপন্স আসে না, কি ঠিক কোরআনের আওয়াজ আসতেছে। তো পরের দিন উনি স্টুডেন্টদেরকে বলতেছে যে তোরা এই রুমে কোরআন তেলাওয়াত থেকে করে রে? তা একজন স্টুডেন্ট বলতেছে যে হুজুর আমরা তো ঘুমায় থাকি, মনে হয় হাকিমে পড়ে। তখন হুজুর টিটকানি মিঠা বলতেছে যে হাকিম তো আম পারে শেষ করতে পারে না, আবার কি কোরআন পড়বে? তো হাকিমরা জিজ্ঞেস করে তুই কি কোরআন পড়িস? না হুজুর আমি তো কিছু পড়ি না। এরকম ঠিক সেই রাতেই আবার এরকম কোরআন তেলাওয়াত, এবং খুব সুন্দর কোরআন তেলাওয়াত হচ্ছিল। হুজুর নাকি মানে বাইরে থেকে যে আবছা আলো, রাতের মধ্যে লাইটের আলো, সেই আলোতে জানলার ফাঁক দিয়ে দেখতেছে, বাইরে থেকে ওই বারান্দা দিয়ে দেখতেছে ঠিক ঠিকই হাকিম মানে কোরআন ওই যে অনেক সময় মাদ্রাসা স্টুডেন্টরা কোরআন ঝুঁকে ঝুঁকে পড়ে না, এরকম ঝুঁকে ঝুঁকে এরকম পিঠ দুলে এরকম মানে মাথা দুলে এরকম কোরআন পড়তেছিল অন্ধকারের মধ্যে আবছা আলোতে। তো এটা হুজুর প্রথম দেখে কিছু বলে না, কিন্তু উনি টানা কয়েকদিন দেখতেছে যে সেই হাকিমে আসলে কোরআন পড়ে। তখন হাকিমকে একদিন সে হুজুর বেধরক মার দেয়, বলতেছে তুই কি ফাজলামি করিস আমার সাথে? তুই তো কোরআন কায়দাম পারিস না, মিথ্যা কথা বলস কেন? তুই রাতে কোরআন পড়িস, তোকে আমি নিজের চোখে দেখছি। তো এরকম যখন হচ্ছিল তখন মাদ্রাসার যে বড় হুজুর বা যিনি প্রিন্সিপাল যিনি ছিলেন, উনি ডেকে নিয়ে আসে হুজুরকে এবং হাকিমকে, বলতেছে কি হয়েছে। তখন সেই হুজুর যে হাকিমকে পড়াইতো সেই বড় হুজুরকে সব কথা বলতেছে খুলে, যে দেখেন ওর নাম হাকিম, ওই অবস্থা, ও বলে কাদাম পারে না, রাত্রে ফাজলামি করে, আর রাত্রেবেলা গিয়ে দেখেন ঠিকই ও কোরআন পড়ে। তখন সেই বড় হুজুর বলতেছে যে ও কোথায়, ওর বাবা মার ঠিকানা বলো, ওর বাবা মাকে খবর দাও, কে ও দেখি। কথায় কথায় বড় হুজুর বলতেছে এ তো হচ্ছে কি পাশের ওই গ্রামের ইয়ার নাতি হয়, মানে হাকিম সাহেবের দাদার নাম উচ্চারণ করে বলে যেটা ওনার নাতি হয়। তখন সেই হুজুর বলতেছে ঠিক আছে হাকিম তুমি যাও, আমি তোমার হুজুরের সাথে কথা বলতেছি। তখন বড় হুজুর সেই হাকিম সাহেবকে যে হুজুর পড়াইতো সে হুজুরকে বলতেছে যে আসলে ওর একটু সমস্যা আছে, ওর দাদা আমাকে আগে বলছে নজরে রাখার জন্য, ঠিক আছে ওরে একটু ঠান্ডা মাথায় কিছু বুঝে বকা দিয়ে না নিয়ে আসেন, আমি একটু সাথে কথা বলি। তো সে আবার হাকিম সাহেবকে নিয়ে আসে, বলতেছে যে তখন যে বাবা তুমি কি দেখছো এখানে, কার সাথে কে কোরআন পড়ো? বলতে হুজুর সে বলতেছে যে না আমি তো এরকম কারো আমি তো পড়ি না, আমি তো পড়তে পারি, আমি তো কায়দাম পারা পড়ে, আমি তো ওগুলো কোরআন শরীফ পড়তে পারি না, আমি বলতে পারবো না কি হয়। তো বলছি ঠিক আছে তুমি যাও। তো সেদিনই নাকি আবার এরকম যখন কোরআন তেলাওয়াত করতেছিল তখন রাত্রেবেলা ওই বড় হুজুরকে নিয়ে ওই জানালাতে দেখাইতেছে, উকি মেরে দেখেন কোরআন তেলাওয়াত আসতেছে এবং সে পড়তেছে। তখন বড় হুজুর সঙ্গে সঙ্গে সে হুজুরকে বলে যে হাকিমের আব্বা দাদাকে খবর দেন, কালকে আসতে বলেন, ওর সাথে কথা বলবো ওনাদের সাথে। তখন হাকিম সাহেব এরকম আব্বা দাদাকে সেই বড় হুজুরের যেখানে বর্ষখানে আনা হয় সেই মাদ্রাসাতেই পরের দিনই হাকিম সাহেব তখন যায়। তো যাওয়ার পরে মানে ওদেরকে বলতেছে দেখেন আপনার ছেলে এই সমস্যাগুলো ফেস করতেছে, দেখতেছি ওর মধ্যে, তো ওর তো একটা চিকিৎসার দরকার বা একটা সেবার দরকার, কি হয়েছে আগে জানতে হবে, যেহেতু আপনার গার্ডিয়ান এই জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। তো তারপর নাকি সেই হুজুর একটা পরা পানি হাকিম সাহেবকে খাইতে দেয় এবং হাকিম সাহেব খাওয়ার সঙ্গে সঙ্গে একটু ঘুমায় পড়ে। তো তখন দিনের বেলা ছিল, তো তখন ওই হাকিম সাহেবের আব্বা এবং দাদাকে বলে আপনি একটু বাইরে থাকেন, দেখি ঘন্টাখানিক দেখি আপনার ছেলেটা একটু দেখি জিনা নাই হাজির করায় দেখি আসলে কি সমস্যা হয়েছে। এরকম ঘন্টাখানিক পর নাকি সে হাকিম সাহেবের আব্বা দাদাকে ডাকে এবং সেই বড় হুজুর বলতেছে একে দেখেন আপনার ছেলে সুস্থ আছে ঠিক আছে, কিন্তু জন্মের পর থেকে ওকে কিছু ভালো জিন আসর করছে, এবং এই যে কোরআন তেলাওয়াত হচ্ছে, ও যে রুমে কোরআন তেলাওয়াত করে বা ওর আওয়াজ শোনা যায়, আসলে কিন্তু এটা ওর কোনো দোষ না। তো ওর উপর যে জিনগুলো আসর করছে সেখান থেকে 60টা জিন এখনো ওর উপর ভর করে আছে, এবং 60টা জিন এরকম প্রতিদিন ওর উপর ভর করে ওরা কোরআন শিক্ষা মানে ওরা কোরআনে হাফেজ হতে চাচ্ছে হাকিমের উপর ভর করে, এবং এই জন্য প্রতি রাতে কোরআন আসলে কোরআন পড়তে পারে না, কিন্তু ওর উপর ভর করে ওই জিনগুলা কোরআন শিক্ষা মানে নিচ্ছে ওর উপরে, মানে ওর উপর ভর করে। তো এখন যেটা হচ্ছে যে সেই হুজুর বলতেছে যে আমি সেই জিনগুলাকে নিয়েছিলাম, জিনের যে সর্দার ছিল ওদের সেই 7 জনের মধ্যে যে সর্দার ছিল তাকে বলছিলাম যে এই বাচ্চা ছেলের পর নয় এরকম করতেছো কেন। তখন সেই জিনের সর্দার বলছে যে না আমরা কোনো ক্ষতি করবো না, আমাদের সুবিধা হয়, হ্যাঁ, আর কথা হচ্ছে আমাদের নজরে আছে, আমাদের খুব ভালো লাগছে ওদেরকে, ছেলেটা খুব সুন্দর। এই তো সেই জিনের সর্দার নাকি এটাও বলে যে
ওর যেহেতু ক্ষতি হবে না, তা আপনাদের টেনশনে কিছু নাই। তখন বড় হুজুর বলছে যে দেখেন টেনশনে কিছু নাই, কিন্তু এ তো বাচ্চা ছেলে, তো আপনারা তো ওকে ব্যবহার করতেছেন, তাহলে এর বিনিময়ে ওকে কি দিবেন? তখন নাকি জিনের সেই সর্দার বলছে যে ওর মৃত্যুর আগ পর্যন্ত ওর যত যা প্রয়োজন, মানে ও যদি মানুষের কোনো মানুষের সেবা করতে যায়, চিকিৎসা করতে যায়, সেক্ষেত্রে আমরা ওকে সবসময় সাহায্য করে যাব। এবং বড় হুজুরকে নাকি এটা কথা দিয়ে গেছিল জিন। তারপর থেকে নাকি হাকিম সাহেব যখন ওনাকে সম্পূর্ণ কিছু জানানো হয় নাই, এবং জিনদেরকে বলা হয়েছে যে আগে ও পড়ালেখা শেষ করুক, তারপরে আপনার ও যদি কোনো সেবা হয় তখন আপনি জিনের সর্দারকে বলেছে, তারপর আপনাদেরকে ডাকা হবে। তখন নাকি যখন হাকিম সাহেব নাকি একটা, মানে উনি যখন প্রাপ্তবয়স্ক হয়, জিন নাকি উনি প্রায় সময় ওনার উপর আসর করতো, কিন্তু হাকিম সাহেব এরকম বুঝতো না। বোঝার পর আস্তে আস্তে বুঝে, এবং ওনাকে বোঝানো হয়েছিল। এবং ওনার যখন প্রাপ্তবয়স্ক হয় তখন নাকি সেই বড় হুজুর যিনি ছিলেন তখন হাকিমকে বলে যে তোমার উপর এরকম জিন আসর করে আপনার কোরআন শিক্ষা নিতে, এটা ছোটবেলা হয়েছিল, এখন ওরা তোমাকে এরকম সাহায্য করতে চায়। তো ওই সময় নাকি জিনের সাথে ওনাদের পরিচয় করে দিয়েছিল সেই বড় হুজুর, এবং বলছিল এটা তোমার হেল্প করবে। তারপর থেকে নাকি এই হাকিম সাহেব একটু আধ্যাত্মিক লাইনে চলে যায় এবং নাকি অনেক মানুষ হেল্প করতো। তো এটা ওইভাবেই আসলে আনিস ভাই এরকম হেল্প পাইছিল, যেটা আমাকে বলে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো আজকে আমি যে ঘটনাটি আপনার কাছে শেয়ার করছি, এই ঘটনাটা আমার একটা ফেসবুক ফ্রেন্ড আমাকে পাঠিয়েছিল। তো সে যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। রাসেল ভাই, আশা করছি ঘটনাটি আপনার কাছে ভালো লাগবে। চাঁদহীন একটা রাত, অন্ধকার একটা রাত, এমন নিস্তব্ধতা একটা রাত, যে রাতটা হয়তো কারো জীবনে নেমে আসে ভয় হয়ে, আবার কারো জীবনে নেমে আসে অতীতের একটা স্মৃতি জড়ানো রাত হিসাবে গণ্য করার জন্য। চারদিকটা এত বেশি নিঝুম, শুধু দূর থেকে কোথাও একটা হুদুম পেঁচার ডাক শোনা যাচ্ছে, ভো ভো ভো। গ্রামের একবারেই শেষ মাথায় আছে একটা পুরনো বিশাল দৈত্য আকারের বটগাছ, যার নিচ দিয়ে বয়ে গেছে সরু একটা চিকন রাস্তা, আর সেই রাস্তার পাশেই আছে একটা ছোট বিল। গ্রামের মানুষ বলে সন্ধ্যার পর বটগাছটা আর বটগাছ থাকে না, সেটা হয়ে যায় একটা ভয়ের কারখানা। এবং তার পাশেই যে নদীটা আছে, সেই নদীটাতে জিন ভূতেরা গোসল করে। আরও অনেক রকমের ভয়ানক ভয়ানক ঘটনা আছে এই বটগাছটা এবং বটগাছটার পাশে থাকা নদীটাকে নিয়ে। গল্পটা একটা ছেলেকে নিয়ে, যে নাকি বয়স তার 20 থেকে 25 বছর হবে। তো সে এই রাস্তাটা দিয়ে বেশ কিছুবার গিয়েছিল, কিন্তু তার একদিনের ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ছেলেটা এক রাতে সাহসের বশে ওই যে বটগাছের নিচ দিয়ে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছিল। তার হাতে থাকা টর্চ লাইটের আলোটা বারবার কাঁপছিল, কারণ সে ওই বটগাছটার কাছাকাছি আসার পর একটুখানি ভয় পেয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো পিছন থেকে কেউ যেন একটা মানে তাকে ফলো করছে। এমন একটা অবস্থায় সে এটা বুঝতে পারলো যে পিছনের একটা ঝোপ থেকে কিছু একটা নড়ছে। এটা দেখার পর সে একদম পুরোপুরিভাবে থেমে গেল। থেমে যাওয়ার পরেও সে দেখলো যে তার পিছনে শুধু জমাট বাঁধা অন্ধকার, এমন বেশি অন্ধকার যেই অন্ধকারে তার নিজের লোমও সে দেখতে পাচ্ছে না। তো চতুর্পাশে ভালো করে দেখার পর সে বুঝতে পারলো যে আসলে এখানে কিছুই নেই, হয়তো তার মনের ভুল হচ্ছে। তো সবকিছু বাদ দিয়ে সে আবারও হাঁটা শুরু করলো তার গন্তব্য স্থানের দিকে। এবার তার নাকে এলো এক দুর্গন্ধ, পচা গন্ধ, এত বেশি পচা গন্ধ যেন মনে হচ্ছে তার ভিতরের নাড় ভুঁড়িগুলো একদমই বের হয়ে যাবে। আর এই গন্ধটা মানে যেন অনেক দিনের পুরনো কোনো মরা পশুর বা কোনো কিছুর গন্ধ। সারা জায়গাটায় এমনভাবে গন্ধটা ছড়িয়ে আছে যেন এই দিক দিয়ে যাওয়া আসলে কোনোভাবেই সম্ভব না। তারপর সে দেখলো রাস্তার ঠিক মাঝখানে পিঠ ফিরিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে।
তার পরনে সব ধবধবে সাদা কাপড়, কিন্তু চুলগুলো ছিল মাটি পর্যন্ত বিস্তৃত লম্বা। তার হাতগুলো কোঁকড়ানো আর মুখেরটা ভালোভাবে দেখা যাচ্ছে না। যুবক ভয় পেয়ে গেল এবং সে তার বুক চেপে ধরে কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? এত রাতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছেন? কিন্তু সেই যে লোকটা ছিল বা সেই মূর্তিটা ছিল, সে কোনো উত্তর দিল না। তখন যে যুবকটা আমি প্রথমেই বলেছি, সে ছিল একটু সাহসী টাইপের। সে ভাবলো যে হয়তো এটা মানে কি আছে আমার এটাকে দেখার বিষয় না, সে পাশ কাটিয়ে যেতে চাইল। ঠিক তখনই মূর্তিটা ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো এবং এই তাকানোর পর যুবকটা তার টর্চের আলো এই মূর্তিটার উপর পড়ে গেল। পড়ে এই টর্চের আলো পড়তেই যুবকের রক্ত হিম হয়ে গেল। সে দেখল সেই নারী মূর্তির কোনো মুখ নেই, যেখানে নাক কান থাকার কথা সেখানে কেবল কুচকানো চামড়া আর একটা বিভৎস সহকারের গর্ত। যেরকম দৃশ্য সে কখনোই আশা করেনি। সে চিৎকার করতে দৌড় দিতে শুরু করলো, কিন্তু যতবারই সে সামনের দিকে এগিয়ে গেল দেখলো সেই বটগাছটা, সেই নদী, সেই মূর্তি সেম সামনে দাঁড়িয়ে আছে, যেন এক গোলক ধাঁধার মধ্যে আটকে গেছে এই যুবক। হঠাৎ তার কানের কাছে খুব ঠান্ডা একটা নিঃশ্বাস পড়লো আর একটা ফ্যাস ফ্যাসে গলায় কেউ একটা বলে উঠল, বড্ড দেরি করে ফেলেছিস, এত বেশি দেরি করে ফেলেছিস যেটা তোকে বাঁচাতে পারবে না। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তার চুল আর জামায় লেগে আছে শ্যাওলা আর পোড়া গন্ধ। জ্ঞান ফেরার পর সে আর কোনোদিন ওই রাস্তায় পা বাড়ায়নি, এমনকি পূর্ণিমার আলোতেও সে ঘর থেকে বের হতে পারেনি। তারপর ওই যে বটগাছটা যেন একটা বিশাল দানবের মতো ডালপালা ছড়িয়ে আকাশের নক্ষত্রদের গিলে খেয়ে ফেলে, এরকম একটা দৃশ্যের ধারণ করতে থাকে দিনে দিনে। সেই বিভৎসকর মূর্তির মুখোমুখি হয়ে যুবকের পায়ে তলার মাটি যেন একদমই ঠিকঠাক ছিল না। তারপর আরেক যুবক, সে যখন তার এই বন্ধুর এরকম দুর্দশা দেখলো, তখন সেও ওই বটগাছে রাত্রের বেলা অভিজ্ঞতা নেওয়ার জন্য গেল। কিন্তু এই একটা অবস্থায় সেই যুবকটাও সেম সমস্যা তার হলো। কিছু দূর যাওয়ার পর তার নাকে গন্ধ আসলো এবং তার সামনে সেই সাদা রঙের ধবধবে মূর্তিটি দাঁড়িয়ে থাকলো। সে যখন জ্ঞান হারানোর উপক্রম, ঠিক তখনই দূর থেকে একটা শেয়ালের ডাক তার তন্দ্রা ভেঙে দিল। সে বুঝতে পারল এখানে দাঁড়িয়ে থাকাটা মানেই মৃত্যু। সে উল্টো দিকে ঘুরে প্রাণপণে দৌড় দিতে শুরু করলো। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, সে যতই জোরে দৌড়াচ্ছে তার মনে হচ্ছে সে আসলে একই জায়গায় স্থির হয়ে আছে। ঠিক আগের বন্ধুর কাছে ঠিক যেরকম মনে হচ্ছিল, তার কাছে ঠিক সেম জিনিস মনে হচ্ছে। বাতাসের শোষ শব্দ এখন স্পষ্ট কান্নার আওয়াজে পরিণত হচ্ছে। একবার মনে হচ্ছে শব্দটা যেন মাটির নিচ থেকে আসছে, আর একবার মনে হচ্ছে শব্দটা যেন গাছের উপর থেকে আসছে, আর একবার মনে হচ্ছে শব্দটা যেন বট গাছের ভিতর থেকে কেউ চাপা গলায় কান্না করছে। তারপর সে দেখলো হঠাৎ তার পা আটকে গেল একটি ঝোপের কাঁটায়। সে হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। হুমড়ি খেয়ে পড়তেই তার টর্চটি ছিটকে গেল রাস্তার ঢালের এক পাশে। আবছা অন্ধকারে সে দেখলো রাস্তার পাশের সেই বিলের পানি থেকে একে একে কুচকে কুচকে কালা কিছু হাত উপরে উঠে আসছে। যেই হাতগুলো দেখে যুবকের মনে এত বেশি ভয় লাগলো, সে কোনোভাবেই এই ভয়কে কন্ট্রোল করতে পারছে না। এবং সে দেখতে পারল হাতগুলো মানুষের মতো, কিন্তু আঙ্গুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা, আর নখগুলো যেন তলোয়ারের মতো ধারালো, চিকন সূচের মতো লম্বা। এবার সেই পচা গন্ধটা আরো বেশি তীব্র হতে লাগলো।
সে হামাগুড়ি দিয়ে পিছিয়ে পিছিয়ে আসতে গিয়ে কেন কোনো শক্ত একটা জিনিসের সাথে এমন ভাবে ধাক্কা খেলো সেটা তার বলার বাইরে। তারপর পিছন ফিরিয়ে তাকিয়ে দেখলো সেই মুখহীন মূর্তিটি এবার তার ঠিক পিছনেই উবু হয়ে বসে আছে। তার লম্বা চুলগুলো সাপের মতো কিলবিল করে যুবকের ঘাড়ের চারিদিকে পেঁচিয়ে ধরেছে। হাড় হিম করা সেই ফ্যাস ফ্যাসে গলার মূর্তিটি আবার বলে উঠল, অনেক বছর পর কেউ এই পথে এলো। তুই থাকলে আমাদের একা আর লাগবে না। তোকে পেলে আমাদের এই জায়গাটা ধন্য হয়ে উঠবে। যুবকটি দেখতে পেল তার চারপাশে ঘিরে রয়েছে অসংখ্য ছায়ামূর্তি। তাদের কারো চোখ নেই, কারো মাথার অর্ধেকটা থেতলানো, কারো হাত নেই, কারো পা নেই, কেউ বা বাতাসের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে। তারা সবাই মিলে একযোগে খিলখিল করে যুবকের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। সেই হাসির শব্দ চারিদিকে এত বেশি নিস্তব্ধতা ভেঙ্গে খান খান হয়ে গেল যুবকের মন। নিজের শেষ শক্তিটুকু দিয়ে যুবক চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। যেন তার কণ্ঠনলী কেউ ঠিক চেপে ধরেছে, তার শব্দগুলো বের হতে পারছে না। ঠিক সেই মুহূর্তে গ্রামের মসজিদ থেকে একটা আওয়াজ আসলো, স্পষ্টভাবে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সেই ধ্বনির আওয়াজের সাথে সাথেই মানে হওয়া মাত্রই চারপাশে সেই বিভীষিকা যেন ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো। সেই নারী মূর্তিটি এক বিকট চিৎকার দিয়ে বটগাছের মগডালে অদৃশ্য হয়ে গেল। ধপ করে একটা ভারী কিছু বিলের পড়ার শব্দ হলো, আর চারপাশটা নিথর হয়ে গেল। গন্ধটাও যেন আর তার নাকে আসতেছে না। কোনো কিছুই যেন তার একদম ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এবার সে এমন একটা তন্ত্রায় চলে গেল যেটা তার জীবনের একটা বড় অভিজ্ঞতা। তার পরদিন সকালবেলা সেই যুবককে উদ্ধার করা হয়। তার গলায় চারদিকে লালচে ছোপ ছোপ দাগ ছিল, যা দেখতে ঠিক মানুষের আঙ্গুলের ছাপের মতো। তার পকেটে থাকা টর্চটি খুঁজে পাওয়া গিয়েছিল বিলের মাঝখানের একটা ডিবিতে, যেখানে মানুষ যাওয়া একদমই অসম্ভব। সেই থেকে ওই বটগাছ সম্পর্কে অনেকগুলো প্রবাদ চালু হয়ে গিয়েছিল। কিন্তু এই যে বটগাছটা নিয়ে এলাকার মানুষের চিন্তা আস্তে আস্তে বাড়তে থাকে। তারা সবাই মিলে, এলাকার মাতবর, মুরব্বী এবং মেম্বার চেয়ারম্যান মিলে এই বটগাছটার একটা দফা রফা করতে চাইল। সবাই মিলে সিদ্ধান্ত নিল কালকে সকালে অনেকগুলো মিস্ত্রি নিয়ে এসে একবারে এই বটগাছটা কেটে ফেলা হবে। কিন্তু তাদের এই পরিকল্পনাকে বৃদ্ধ আঙ্গুল দেখে মেম্বার চেয়ারম্যান এবং যারা এলাকার মাতবর ছিল তাদের রাত্রের মধ্যে সবাইকে একই স্বপ্ন দেখানো হলো, এই বটগাছটা কাটলে তোরা বাঁচতে পারবি না, তোদের শেষ সম্বল এখানেই হয়ে যাবে, তোদের বংশটাকে আমি ধ্বংস করে দেব। একটা ছায়ামূর্তি, যেই ছায়ামূর্তিরা ওই যুবকটা দেখেছিল, এরকম একটা ছায়ামূর্তি তাদেরকে এই সংবাদ দিল। পরদিন সকালে যখন সবাই বটগাছের পাশে এসে দাঁড়ালো, সবাই ঠিক একই রকমের স্বপ্নের কথা সবাইকে জানালো। সবাই একই স্বপ্ন দেখে ঘাবড়ে যায়। বটগাছ কাটা থেকে তারা বিরত থাকে। এরপর তারা শহর থেকে, গ্রাম থেকে, নানান জায়গা থেকে অনেকগুলো কবিরাজ নিয়ে আসে এই বটগাছটাকে তপস্যা করার জন্য। সব কবিরাজ এসে এখানে বিভিন্ন ধরনের কথা বলে। এখানে 10টা জিন আছে, 10টা আত্মা আছে, কেউ বলে 20টা আত্মা আছে, কেউ বলে 50টা আত্মা আছে, কেউ বলে এখানে এত বেশি আত্মা আছে যে আত্মাগুলো যদি এই বটগাছটা কাটা হয় তাহলে তারা কখনোই ছাড়বে না, এই আত্মাগুলো কাউকে বাঁচতে দিবে না। তারপর তাদেরকে বলা হয়, তোমরা এই আত্মাগুলোকে বশ করার চেষ্টা করো, আমরা এই বটগাছটা রাখতে চাই না, কারণ এই বটগাছটার জন্য আমাদের এলাকার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তারপর শুরু হয় আসল যজ্ঞ। এই যজ্ঞ চলতে থাকে 7 দিন ধরে, কোনো শেষ নেই, কোনো কুল কিনারা পাচ্ছে না।
কবিরাজরা, চলছে তান্ত্রিকদের মন্ত্রতন্ত্র, কবিরাজদের হাঁটাকড়ি। তারপর 8 দিনের দিন সব কবিরাজে একসরে বলতে থাকে, আমরা এখানে থাকা অবস্থায় এই বটগাছটাকে কেটে ফেলো। বিশাল এই দানব বটগাছটি কাটতে একদিনে কখনোই সম্ভব না। তাই এলাকার লোকেরা সবাই কিছু কিছু করে চাঁদা দিয়ে বাহির থেকে অনেকগুলো কাঠুরিয়া নিয়ে আসা হলো। সব কাঠুরিয়া এসে একসরে একদমে এই বট গাছটা কাটা শুরু করলো। কাটতে 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 যখন ঠিক বিকাল গড়িয়ে এলো, তখন এই বট গাছটা দুমড়ে মুচড়ে পড়ে গেল তার পাশে থাকা নদীর ওপর। এরপর এলাকার সবাই এসে এই বট গাছটার কাঠ খড়ি, বট গাছটার আগা গোড়া সব কিছু নিয়ে গেল এবং সেই যে জায়গাটা ছিল সেই জায়গাটার মধ্যে একটা মসজিদ এবং কয়েকটি দোকানপাট করে দেওয়া হলো, যেন মানুষ সেখানে এসে ভয় না পায়। এরপর থেকে ওই জায়গায় আর কোনো রকম সমস্যা হয়নি। এলাকার মানুষের এই উদ্বেগটাই ছিল সব থেকে সাহসী উদ্বেগ। মূল ঘটনা যাচ্ছি। এই ঘটনা হচ্ছে আমার বড় বাবা, মানে আমার দাদির বাবা আর কি। তো সেটা মোটামুটি 1960 বা 65 দশকের ঘটনা। তো ঘটনাটা বেশিটা ভয়ের নয়, তবে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, মানে সাহসী লোকের একটা ঘটনা। তো আমার দাদির যখন নতুন নতুন বিয়ে হয়, তো তখন আমার বড় বাবা উনি বিয়ের পর মানে আমার দাদিকে দেখার জন্য আমার দাদার বাড়িতে যাওয়ার জন্য উনি মানে যাওয়ার প্ল্যান করে আর কি। তো সারাদিন কাজ করে, উনি ভাবে কি রাতের বেলা যাবে, গিয়ে রাত ওখানে থেকে সকালবেলা চলে আসবে। মেয়েকে দেখা হয়ে গেল। তো সেই কালের একটা ঘটনা বলি, সেই সময় মানে মুরব্বীরা হোক আর জুয়ানরা হোক, মানে রাতের বেলা চলাফেরা বেশি করতো, আর অশরীরে কিছু যে বেশিরভাগ ঘোরাফেরা করতো সেটা তারা ভালো মতো জানতো। তো উনি যাই হোক যেমন কথা তেমন কাজ, রাত্রে প্রায় 9টা-10টার দিকে রওনা দেয়। তো মোটামুটি ওনার বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত 4-5 কিলো রাস্তা, গ্রামের রাস্তা। উনি রওনা দেয়, মাছ নিয়ে যায়, তারপর বিভিন্ন ফল ফ্রুট মিষ্টি খাবার দাবার নিয়ে যায়। তো রওনা দিয়ে যখন মূল সড়ক থেকে গ্রামের রাস্তায় নামবে, আর মোটামুটি 1-1.5 কিলো রাস্তা আছে, তো উনি আমাদের ওইখানে একটা নাম করা একটা দিঘি আছে যেটা বলে পাডারির দিঘি, মানে পাডারি বংশ ওনাদের দিঘি। তো দিঘির পাড় দিয়ে অনেক জঙ্গল আছে। তো যখন মূল সড়ক থেকে জঙ্গল দিয়ে নামতেছিল, নামার পরে জঙ্গল পার হয়ে একটু জমিনের মধ্যে নামে, তখন হঠাৎ করে একটা কুকুর ওনার আশেপাশে খুব ঘোরাফেরা করতেছে, মানে ঘেউ ঘেউ করতেছে, ওনাকে কামড় দিবে এমন একটা অবস্থা। তো উনি কিছু দোয়া দুরুদ পরে, একটু ভয় পায় দেয় উনি। তো দোয়া দুরুদ পরে একটু শরীরে ফুটু দেয়, দেওয়ার পরে ওই কুকুরটা হঠাৎ করে মানে ভ্যানিশ হয়ে যায় আর কি। এটা আছে না যে কুকুর দৌড়ায় চলে গেল, হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। উনি তখন বুঝতে সামনে থেকে হঠাৎ অদৃশ্য হয়ে অদৃশ্য হয়ে গেল। তো উনি বুঝতে পারলো যে এখানে অন্য কিছু আমার সাথে ঘোরাফেরা করতেছে আমার পাশে। কিছুক্ষণ যাওয়ার পরে আবার একটা বিড়াল আইসা ওনাকে খামসাচ্ছে বা মেও মেও করতেছে, খুব ভয় দেখাইতেছে ওনাকে। উনি এটা তখন বুঝতে পারে যে না, আসলে সত্যিকারে কিছু হচ্ছে আমার সাথে। উনি এই জন্য যতটুকু দোয়া দুরুদ পারতো উনি পরে শরীরে ফু দেয়, ফু দেওয়ার পরে আবার ওই বিড়ালটাও মনে করেন যে ভ্যানিশ হয়ে যায়। তো ভ্যানিশ হওয়ার পরে তখন বর্ষাকাল ছিল ভাই। তো বর্ষাকাল পাট ক্ষেত হয় বেশি আমাদের অঞ্চলে, সব অঞ্চলেই বর্ষাকালে পাট ক্ষেত বেশি হয়। তো পাট ক্ষেতের আইল যেটা বলে, মানে ক্ষেতের আইল, চিকন রাস্তা, মাঝখানে যে উঁচু কোন রাস্তাটা থাকে যেটার উপর দিয়ে মানুষ যাতায়াত করে, হ্যাঁ ওই 1 হাতের মতো জায়গা থাকে। তো পাট ক্ষেত তো মানে আপনার একটা ছাউনির মতো হয়ে গেছে, শুধু মাঝখান দিয়ে একটু রাস্তা আছে, সেখান দিয়ে উনি হেঁটে যাচ্ছে। তো ভাই মানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই জায়গায়, একবার রাতের অন্ধকার, আর তখন তো লাইটের ব্যবস্থা নেই, টর্চের ব্যবস্থা নেই। উনি অন্ধকারে চাঁদের আলো যতটুকু আছে সেইটুকুতে হাঁটতেছে। আর যখন পাট ক্ষেতের চিপার মধ্যে পড়ে যায় মানুষ, তখন তো আলো পাওয়া যায় না। যেহেতু ওটা বলছিলেন যে অলরেডি একটা ছাউনির মতো হয়ে গেছে, ছাউনির মতো হয়ে গেছে। তো উনি ফাঁকা মানে গাছের ফাঁকে ফাঁকে যেটা দূরে দেখতে পারতেছে, যে দূরে গাছপালা সবই ঠিক আছে, একটা পাতাও লড়তেছে না, কিন্তু মানে পাট ক্ষেতের মধ্যে মনে হচ্ছে কি যে এত ঝড় হচ্ছে যে কোন একটা বড় ঘূর্ণিঝড় চলতেছে এখানে, খুব ঘূর্ণিঝড় চলতেছে, মানে সব ভাইঙ্গা ছুড়ে নিয়ে যাচ্ছে বা ওনাকে উড়াই নিয়ে যাবে এমন বাতাস। কিন্তু উনি আশেপাশে দেখতেছে কোথাও কোনো ঝড় নেই। আর ওই ক্ষেতের আইলের পাশে যে জমিন নিচু আর কি, পাট ক্ষেত, পুরো আইলের সমান সমান পানি, মাছের অভাব নেই, তখন মাছ বেশি থাকতো, এখন তো মাছ নেই। তো উনি তখন এই অবস্থা দেখে তখন একটু সাহস করে যে আমি যদি ভয় পেয়ে যাই তাহলে আমার উপর বেশি চড়া হবে। আর উনি বুঝতে পারছে যে ওনার সাথে মাছ আছে, এই জন্য হয়তো এরকম হইতেছে। উনি একটা সন্দেহ করে এইভাবে, উনি ভাবলো কি যে একটু সাহস দেখে, আমি দেখি কি করা যায়।
তো উনি কি করলো, একটা পাট ক্ষেত থেকে একটা পাট ভেঙে উনি একটু ওই ছালটা ছাড়িয়ে নিয়ে মাথাটা চোখা করলো করে হাতে কিছু মাছ ধরে উনি ওই জমিনের মধ্যে, ছোট মানে ছোট মাছ। ওইখানেই তিনি আবার মাছ শিকার করলেন। হ্যাঁ, মাছ শিকার করে, হুম। মানে একটু সাহস বাড়ানোর জন্য। তো উনি 4-5টা মাছ শিকার করার পর ওই আপনার পাটের মধ্যে গেঁথে নেয় উনি কাঁচা মাছ, যে দেখি কি করতে পারিস আজকে আমার সাথে। আর উনি একটু কিছু জানতো, উনি একজন পীরের, জানি না পীরের বিষয়টা আমি বিশ্বাস করি না অবশ্য, তো উনি আবার পীরের ভক্ত ছিল উনি একটু, তো উনি কি এবং জানতো। যেহেতু আপনি বলছিলেন যে অনেক সময় আগের 1960 সালের প্রায়, সেই সময়টায় অশরীরের ব্যাপারটা আমাদের গ্রামগঞ্জগুলোতে অনেকটা কমন ছিল। হ্যাঁ হ্যাঁ কারণ মোটামুটি সব জায়গায় অজপাড়াগা বলা যেত, হ্যাঁ, হ্যাঁ। গাছপালা প্রচন্ড জি। পরিমাণে ছিল, যেমনটা বলছেন পাটক্ষেত ছিল। হুম। এই সময় মানুষজন এই বিষয়গুলো নিয়ে একটু চর্চাও বেশি করতো, চর্চা এবং বেশি সেই করতো, জন্য হ্যাঁ। তারা নর্মালি আমরা যেটা এখন জানছি না, তারা জি। সেটা জেনে আসতেন, কারণ প্রতিনিয়ত হুম, হুম। তাদের এটা সামনে পড়তো এবং মোকাবেলা এটার করতে জন্য হতো। মোকাবেলা করতে হতো। অলরাইট। তো যাই হোক, হুম। উনি যেই পীরের দরবারে যেত বা ওনার মানে মুরিদ ছিল, ওনার দরবার থেকে ওনাকে একটা মানে লাঠি দেওয়া হয়, ছোট্ট একটা লাঠি। উনি ওই লাঠিটা কাছে রাখতো সবসময় এই অশরীরের বিষয় থেকে বাঁচার জন্য। আর কিছু রিচুয়াল উনি জানতো, উনি দোয়া দুরুদ যেভাবে বসছে, পয়রাটা একটু ঠান্ডা হয়েছে পরিবেশটা হওয়ার পরে ওই মাছটি নিয়ে উনি হাঁটা ধরছে আবার। তো কিছু দূর যাওয়ার পরে হাতের বামের পাট ক্ষেত গুলো ঠিকই আছে, কিন্তু ডান পাশে একটু খোলা জমিন ছিল, আর ওই একটা জমিনের পরে একটা পুকুর ছিল। তো বর্ষাকাল তো পুকুর আর জমিন একসমানে পানি হয়ে একটা সাগর মতো হয়ে গেছে। Alright, মানে নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না যে যে কোথায় জমিন কতটুকু, পুকুর পুকুরটা কতটুকু। কতটুকু। তো ওনার একটু আইডিয়া আছে যে এখান থেকে একটু মানে কতটুকু দূরে একটা পুকুর আছে, উনি এটা মানে একটু আইডিয়া আছে আর কি, কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই পুকুরের পাড়টা যে জায়গা হবে সেখানে বিশাল এক, মনে করেন যে মনে হচ্ছে 80 থেকে 90 কেজি ওজনের একটা বোয়াল মাছ খুব লাফালাফি করছে, যে জমিনের মধ্যে ও আটকে গেছে পুকুর থেকে আইসা, মানে বিশাল বড় বিশাল বড় একটা বোয়াল মাছ। সেখানে তিনি দেখতে পাচ্ছিলেন। তারপর তো এটা করার একটাই কারণ যে আপনার সেকেলে মানুষ একটা জিনিস, একটা অভ্যাস ছিল কি, বড় মাছ দেখলে যতই কাজ থাক তার পানিতে নামতো মাছটা ধরার জন্য। Right. তো ওনাকে সেই লোভটাই দেখাইতেছিল, কিন্তু উনি দেখার পরে একটু লোভ লাগে ওনার যে মাছটা ধরবো আমি, কারণ যেটা ওনাদের সবসময় অভ্যাস যে একটা বড় মাছ দেখলেই নামবে। তো পরবর্তীতে উনি আবার চিন্তা করলো যে না, আমার সাথে আজকে ভালো কিছু হচ্ছে না, এখানে যাওয়া ঠিক হবে না। তো একবার ভাবে যাবো, একবার ভাবে যাবো না, কিন্তু তখন ওই মাছটার দিকে ভালো করে লক্ষ্য করলো যে মাছটাই ওনার দিকে তাকায় আছে। তখন উনি বুঝতে পারলো যে না, এই মাছটাও আসল কোনো মাছ নয়, এটাও আমার সাথে কোনো ঘটনা ঘটতেছে। তুমি তখন মানে ভয়টা দূর করার জন্য, সাহস বাড়ানোর জন্য বলতেছে যে তুমি যত বড়ই মাছ হও আর যত স্বর্ণগণা আমাকে দেখাও, কাজ হবে না, আমি পানিতে নামতেছি না। এই কথা বলতেছে আর হাঁটতেছে, যেমন কাউকে ইগনোর করা আর কি। পিছনে কেউ আছে, তাকে আমি ইগনোর করে যাচ্ছি, এভাবে হাঁটতেছে আর বলতেছে। আর বুকে তো দুঃখ দুকানি হচ্ছেই যে কিছু একটা পিছন থেকে আমাকে দৌড়লো কিনা। তো যখন মোটামুটি আমার বাড়ির কাছাকাছি চলে যায়, বাড়ির কাছে একটা খাল ছিল, খালটাও বড় পানিতে, একটা সাঁকু লাগানো ছিল বাঁশ দিয়ে, মানে পার হওয়ার জন্য। তো উনি এই সাঁকুর মাথায় যখন যায়, তখন গিয়ে হচ্ছে মূল ঘটনা যে সাঁকুর ওই পারে দেখতেছে বিশাল এক দৈত্য আকারে একটা লোক দাঁড়িয়ে আছে। এবং সেটা মানুষের মতো আর কি। মানুষের মতন অভাব, কিন্তু চেহারা তো আর দেখা যাচ্ছে না, মানে মানুষ যেভাবে দাঁড়া থাকলে যেরকম মনে হয় একটা অভাব দেখা যায়, সেরকম একটা ছায়ার মতো। কিন্তু বিশাল আকৃতি। হ্যাঁ, বিশাল আকৃতির, কিন্তু চেহারাটা একটু বোঝা যাচ্ছে যে একটু ভয়ঙ্কর প্রকৃতির। তো উনি তখন ওইখানে দাঁড়ায় যায়, দাঁড়ায় তো মনে করেন যে উনি ভাবতেছে যে আজকে মনে হয় আমি শেষ, এই পানির মধ্যে আমাকে ডুবাই রেখে যাবো। তো উনি পরবর্তীতে কি করে, উনি দোয়া দূরত পড়ার পরে জানি যে সিগারেট বিড়ি খাওয়া ভালো না, উনি একটা বিড়ি জ্বালা ওইখানে, যেহেতু আগুন হ্যাঁ, আগুন। থেকে অশরীররা একটু হুম। দূরে থাকে। তো একটা বিড়ি জ্বালানোর পরে উনি একটু সাহস করেই যাই হোক ঠাকুর মধ্যে যখন পাড়া দেওয়া ওঠে, তখন মনে করেন যে ও মানে ওই অবয়বটা মানে ভয়ানক ভাবে মানে একটু মানে কিছু একটা সাউন্ড করে গায়েব হয়ে গেল, মানে কিছু একটা সাউন্ড করে গায়েব হয়ে গেল, কিছু বলে নাই কিন্তু সাউন্ড করছে একটা ভয়ানক ভাবে, ওইটাও চলে গেল। যখন সাঁকু বের হয়েছে, পার হওয়ার পরে পিছন থেকে একটা সাউন্ড শুনছে যে আজকে বেঁচে গেলি, কিন্তু অন্য একদিন কিন্তু আমার সামনে পড়লে আর বাঁচবি না। তো এই কথা বলছে যখন, তখন উনি আরো বেশি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে উনি দৌড়ে চলে যায় বাড়িতে। দৌড়ে বাড়িতে যায়, যখন আমাদের ঘরে টোকা দেয়, দাদি বেরিয়ে আসে যে আব্বা কি হয়েছে আপনার, এত ক্লান্ত আপনি? উনি বলতেছে কোনো কথা বলো না, আগেই মাছগুলা কাটো। উনি মাছ কাটতেছে, আর তখন ভাই আরেকটা ঘটনা ঘটছে। আমাদের যে পুকুর ছিল, আমাদের বাড়ির পুকুর, তো আমাদের বাড়ির পুকুর ওই বর্ষাকাল হতে পুকুরের সব মাছ মানে পানিতে ভাইসা চলে গেছে গা, মাছ থাকারই কথা না। তো সেই পুকুরে মাছ কাটাকালীন অবস্থায় ওই পুকুরের মধ্যে মনে হচ্ছে বঙ্গোপসাগর ঢেউ চলতেছে আর লক্ষ লক্ষ মাছ লাফাইতেছে, এমন একটা অবস্থা। Alright, মানে বাসার পাশেই যে পুকুরটা ছিল, সেই পুকুরটাতে অলরেডি বৃষ্টির জন্য পানি যখন থই থই হয়ে যায়, জি। তখন মাছগুলো চলে যায় জি। বিভিন্ন জায়গায়। হুম। তো মাছ সেখানে ছিল না, হুম। তারপরেও
প্রচন্ড পরিমাণে ঢেউয়ের শব্দ শুনছিল এবং ঢেউয়ের শব্দ আর লক্ষ তারই লক্ষ মাছ পাশাপাশি- লাফালাফি করতেছে এমন লাগতেছে। তো যাই হোক, তখন আমার দাদি তো তখন ছোট, মানে নতুন বিয়ে হয়েছে, বয়সও কম, হয়তো বা 16-17 বছর বয়স হবে। তো উনি জিজ্ঞাসা করতে, আব্বা আমাদের পুকুরে তো কোনো মাছ নাই, তো কিসের সাউন্ড পুকুরের মধ্যে? উনি বললো, তুমি বুঝবা না, তুমি মাছগুলা কাটো। তো উনি মাছ কাটলো, পরে বললো কি যে আমাকে 4-5 টুকরা মাছ দাও। কি করবেন? কয় দাও, আমি দেখতেছি। দিল, পুকুরে নিয়ে যখন মানে ছুঁড়ে ফেললো, তখন পুকুর পুরো শান্ত হয়ে গেছে। তো শান্ত হয়ে যাওয়ার পর উনি আসে, পরে দাদি জিজ্ঞেস করলো, মাছ দেখি করলেন আব্বা আপনি? কয়, এটা তোমার জানা লাগবে না, তুমি চলো বাড়িতে চলো, ঘরে চলো, আমি খাবো। তো খাওয়া দাওয়া করে সারা রাত্রেবেলা ঘুমালো। তারপর আমার দাদির কাছে ঘটনাটা বলে যে কালকে রাতটা আমাদের সাথে এরকম হয়েছে, তো তুমি ভয় পাবা বিদায় তোমার কাছে আমি বলিনি। এই হচ্ছে আমার ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা আমি শোনানোর চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যে ঘটনাগুলো সব থেকে বেশি ভয়ানক, যে ঘটনাগুলো সবাই জানতে চেয়েছেন, যে ঘটনাগুলো সবাই শুনতে চেয়েছেন, সেই রকম কিছু ঘটনা নিয়ে আজকের এপিসোডটি সাজানোর। এই ঘটনাগুলোর মধ্যে ছিল গ্রামের ঘটনা, শহরের ঘটনা, অ্যাম্বুলেন্সের ঘটনা সহ আরো অনেক অনেক ঘটনা। তো এই ঘটনাগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে, আজকের এপিসোডের কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, সেটি কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত সব থেকে ভয়ানক ভয়ানক ঘটনাগুলো নিয়ে এপিসোড আকারে আপলোড করা হয়। আর যারা যারা একত্রিত অনেকগুলো ভয়ানক ঘটনা, বাছাই করা ঘটনা পেতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও বাছাই করা সেরা ঘটনাগুলো, অন্যতম কিছু ঘটনা নিয়ে তৈরি করা হয়। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোডটি আমি এখানেই শেষ করব। শেষ করার আগে একটু রিকোয়েস্ট থাকবেন, যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যেন আমাদের ভিডিওগুলো প্রতি রাত্র 10টার সময় আপনার কাছে পৌঁছাতে পারে। সবাই ভালো থাকবেন, আপনাদের পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।